হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা ইজি চ্যাপ্টার পড়াবো। চ্যাপ্টারটার নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমরা অনেক আগেই শিখেছো, তোমরা মনে করার চেষ্টা করো। হ্যাঁ, যদিও তখন এই চ্যাপ্টারটার নাম এই যে তোমরা চ্যাপ্টারটা শিখেছো, কিন্তু সেই চ্যাপ্টারের নাম যে টাইম ভ্যালু অফ মানি সেটা তোমরা জানতে না। সেখানে হয়তো তোমরা অন্য কোনো চ্যাপ্টারের নামে শিখেছো। যেমন ধরো ক্লাস 9-এ তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শিখেছিলে। ঠিক আছে, আবার যখন তোমরা আস্তে আস্তে বড় হলে, অর্থাৎ বিকম থার্ড সেমিস্টারের আন্ডারে বিজনেস ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্টটা ছিল, ওখানে বিজনেস ম্যাথমেটিক্সে তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং অ্যানুইটি শিখেছিলে। ঠিক আছে, সেখানেও ছিল টাইম ভ্যালু অফ মানি। ওই কম্পাউন্ড ইন্টারেস্ট অফ অ্যানুইটি তোমার বিকম থার্ড সেমিস্টারে ছিল ম্যাথের আন্ডারে, আর যখন 6th সেমিস্টারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করছো তখন চ্যাপ্টারটার নাম চেঞ্জ হয়ে গেল, কম্পাউন্ড ইন্টারেস্ট আর অ্যানুইটির নামটা চেঞ্জ হয়ে গেল টাইম ভ্যালু অফ মানি। এবার ধরো ম্যাক্সিমাম স্টুডেন্টই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং অ্যানুইটির অঙ্ক করেছিল বিকম থার্ড সেমিস্টারে, কিন্তু যারা করেনি তাদের জন্য কোনো চিন্তার বিষয় নেই। আমার কম্পাউন্ড ইন্টারেস্ট এবং অ্যানুইটির উপর আমার 10টা ক্লাস করা আছে। যাদের ওই ক্লাসগুলো করা আছে তাদের তো টাইম ভ্যালু অফ মানি বুঝতে কোনো অসুবিধা হবে না, কিন্তু যাদের করা নেই তাদের তো বুঝতে অসুবিধা হবে। তো যাদের করা নেই তারা একবার ওই ক্লাসগুলো করে নাও, তাহলে কিন্তু তোমাদের টাইম ভ্যালু অফ মানি করতে খুব ইজি হবে, খুব ইজি হবে। এখন আমরা টাইম ভ্যালু অফ মানির কিছু প্র্যাকটিক্যাল, আমরা আগে থিওরিটিক্যাল জিনিসগুলো নিয়ে, আমরা যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে থিওরিটিক্যাল কনসেপ্ট আলোচনা করি, তো থিওরিটিক্যাল কনসেপ্ট একটু আলোচনা করে নিয়ে তারপর প্র্যাকটিক্যাল কনসেপ্ট চলে যাবো। বলতে পারো পুরো প্র্যাকটিক্যাল কনসেপ্টই তোমরা শিখেছিলে বিকম থার্ড সেমিস্টারে, অর্থাৎ ক্যালকুলেশন কিভাবে করতে হবে। তো ক্যালকুলেশন আমি শেখাবো, আরো ইজি ভাবে ক্যালকুলেশন করা শেখাবো। ঠিক আছে, তো আগে থিওরিটিক্যাল কনসেপ্টটা জেনে নাও, টাইম ভ্যালু অফ মানি জিনিসটা কি। ঠিক আছে, তো দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেখা আছে টাইম ভ্যালু অফ মানি। মানি বলতে আমরা কি বুঝি? মানি বলতে আমরা কি বুঝি? স্যার মানি বলতে আমরা টাকা পয়সাকে বুঝি, অ্যামাউন্টটাকে বুঝি, রুপিস যেটাকে বলি। ঠিক আছে, যেই মানি আমরা কবে পাবো বা কবে দেবো, দেখো সেই ঘুরে ফিরে আসলো কবে, অর্থাৎ টাইম জড়িয়ে আসলো, এর মধ্যে টাইমটা জড়িয়ে গেল। এখানেই বলছে টাইম ভ্যালু অফ মানি। আমি আরো বোঝাবো, আরো ডিটেলস বোঝার চেষ্টা করছি। সাপোজ ধরো আজকে ধরো আমি একটা বিজনেস সেট আপ করতে চাই, অর্থাৎ আজকে আমি কোনো একটা বিজনেস স্টার্ট করতে চাই। স্যার কিসের বিজনেস? যে কোনো বিজনেস হতে পারে, যে কোনো বিজনেস। সাপোজ ধরো আমি আজকে একটা গ্রসারি বিজনেস ওপেন করতে চাই, তো মোটামুটি তো আমাকে একটা এস্টিমেট করতে হবে যে এই বিজনেস চালু করতে গেলে আমাকে এত টাকা খরচ করতে হবে, এত টাকা লাগবে। সাপোজ ধরে নিচ্ছি একটা গ্রসারি বিজনেস খুলতে গেলে আমার 3 লাখ টাকা লাগবে। 3 লাখ টাকা যদি আমি জোগাড় করতে পারি তাহলে বিজনেসটা ভালো মতো রান করতে পারবো। তোমাদের কি মনে হয় আজ থেকে ঠিক 10 বছর পর কি মনে হয় আজকে যদি গ্রসারি বিজনেস ওপেন করি তাহলে 3 লাখ টাকায় ভালো মতো বিজনেস হবে? কিন্তু আজ থেকে 10 বছর পর যদি আমি সেম টাইপের গ্রসারি বিজনেস ওপেন করতে যাই তাহলে কি এই 3 লাখ টাকা দিয়ে কি আমি গ্রসারি বিজনেস ওপেন করতে পারবো? দেখো অ্যানসারটা তোমরা কি দেবে, তোমরা অ্যানসারটা কি দেবে? তোমরা অ্যানসার 3টে অপশন বলেছি, 3টে মধ্যে যেকোনো একটা অপশন করবে। তোমরা বলবে হ্যাঁ স্যার মানে 3 লাখ টাকা লাগবে না, 3 লাখ টাকার কমে বিজনেস ওপেন করতে পারবো। কেউ বলবে স্যার 3 লাখ টাকার বেশি লাগবে, কেউ বলবে স্যার 3 লাখ টাকাই লাগবে। দেখো একদম মানে এটা কি বলো, যারা রেশনাল স্টুডেন্ট অর্থাৎ বিচার বুদ্ধি সম্পন্ন যারা স্টুডেন্ট তারা অবশ্যই অ্যানসারটা দিয়ে দেবে এবং জেনুইন অ্যানসার দেবে। তারা অবশ্যই বলবে যে স্যার আজকে আপনার গ্রসারি বিজনেস সেটআপ করতে যদি 3 লাখ টাকা লাগে, আজ থেকে 10 বছর পর সেম টাইপের বিজনেস ওপেন করতে আপনার অবশ্যই অবশ্যই 3 লাখ টাকার বেশি লাগবে। 3 লাখ টাকার বেশি লাগবে, কখনোই 3 লাখ টাকা দিয়ে বিজনেস হবে না, 3 লাখ টাকার কমেও হবে না। একটা যদি তুমি এক্সাম্পল দেখো, ধরো আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 10 বছর আগে আমরা যেই জিনিসটা কিনেছিলাম, যে কোনো প্রোডাক্ট, আজ থেকে 10 বছর আগে যে কোনো প্রোডাক্ট যেই দামে কিনেছিলাম 10 বছর পর সেই প্রোডাক্টের দাম কি সেম থাকবে নাকি দাম বাড়বে নাকি দাম কমবে? কি মনে হয়? বাদ দাও, ধরো আজ থেকে 10 বছর আগে যেই ফ্ল্যাটের দাম ছিল ধরো 20 লাখ টাকা, আজকে সেই ফ্ল্যাটের দাম আরো অনেক বেড়ে গেছে। আজ থেকে 10 বছর বা 20 বছর আগে আমার একটা বাড়ি তৈরি করতে যত টাকা খরচ হয়েছিল, আজকে কি সেই দামে বাড়ি তৈরি করতে পারবো? না স্যার কোনোদিন পারবো না। কেন পারবো না? কেন পারবো না? কারণ হচ্ছে আগে যেই দামে ইট কিনতে পারতাম, বালি সিমেন্ট রড কিনতে পারতাম, এখন তো তার চেয়ে দাম আরো বেড়ে গেছে। আগে যেই দামে আমরা পার ডে যে লেবার নিয়ে আসতাম কাজ করানোর জন্য, লেবারকে যেই টাকা দিতে হতো, এখন লেবারকে আরো অনেক পেমেন্ট করতে হয়। এখন অনেক পেমেন্ট করতে হয়, পার ডে 2000, আগে যেখানে সেটা 500 টাকার মধ্যে হয়ে যেত।
তা বুঝতে হবে এগুলো, এই যে মেইন যে কারণগুলো বলে এগুলো সব টাইমের ওপর ডিপেন্ড, টাইমের ওপর। যত দিন যাবে ঠিক আছে জিনিসের দাম তত বাড়তে থাকবে। যে কোনো জিনিস সাপোজ ধরো আগে, ধরো আজ থেকে 5 বছর আগে কোনো মাছ মার্কেটে যখন কিনতে যেতাম 1 কেজি মাছ ঠিক যত টাকা দামে কিনতাম, আজকে কি ওই দামে কি সেম মাছ কিনতে হবে? স্যার কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। এর কারণটা তো তোমরা পড়েছো, ইকোনমিক্স পড়ে এসেছে, কারণ হচ্ছে ইনফ্লেশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। বা দেখবে আমাদের বাড়িতে আমাদের প্যারেন্টসরা বলতো যে আমাদের সময় 5 টাকায় কত জিনিস পাওয়া যেত, আজকের দিনে 5 টাকায় কিছুই পাওয়া যায় না। এমনও সময় গেছে যে 100 টাকা নিয়ে, বহু বছর আগের কথা বলছি, 100 টাকা নিয়ে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসা যেত। কিন্তু আজকের দিনে 100 টাকা বাজারে নিয়ে গিয়ে কিছুই কেনা যায় না। আজকের দিনে যদি তুমি সানডে বাজারে যাও, 2000 বা 3000 টাকা যদি বাজারে না নিয়ে যাও, তাহলে তুমি কিনেই আনতে পারবে না। তোমার ইলিশ মাছ কিনতে ইচ্ছা করছে বা মটন কিনতে ইচ্ছা করছে, তো অনেক টাকা লাগবে। আগে এই 100 টাকা বা 150 টাকার মধ্যে সাফিসিয়েন্ট বাজার হয়ে যেত। এটা কেন হয়েছে? কারণটা কি? এর কারণটা হচ্ছে টাইম। যত টাইম যাবে জিনিসের দাম কমবে। আজকে দেখো না, আজকে যেই দামে, ঠিক আছে, আজকে ধরো এই পেনটার দাম করো, এই পেনটা ধরো আমি 2 বছর আগে কিনেছিলাম, 2 বছর আগে যখন পেনটা কিনেছিলাম তখন দাম নিয়েছিল 18 টাকা। কিন্তু আজকে মার্কেটে কিনতে যাও, এই পেনটার দাম নেবে 25 টাকা কি 30 টাকা দাম নেবে, 25 থেকে 30 টাকার মধ্যে দাম নেবে। তারপরে দেখো যত দিন যত জিনিসের দাম বাড়ছে এরকমই হবে, এবং এরপরে যত আস্তে আস্তে ফিউচারের দিকে যেতে থাকবে জিনিসের দাম বাড়তেই থাকবে। এটা একটা উদাহরণ বললাম, ঠিক আছে। আরো অনেক উদাহরণ তৈরি করা যায়। যেমন ধরো আজকে ধরো আমি ব্যাংকে 1000 টাকা জমা করছি, তো 1 বছর পর ওই টাকাটা কি কত হবে? স্যার টাকাটা অবশ্যই বাড়বে। আজকে আপনি ব্যাংকে 1000 টাকা জমা করেন, 1 বছর পর ভ্যালুটা অবশ্যই বাড়বে, মেনে নিলাম, মানে ধরে নিচ্ছি 1000 টাকা থেকে বেড়ে আমার 1100 টাকা হলো, অর্থাৎ 1100 টাকা হলো। তাহলে কত টাকা ভ্যালু ইনক্রিমেন্ট করলো, ইনক্রিজ করলো? স্যার 100 টাকা। এই যে ভ্যালু ইনক্রিজ করলো তার উপর ব্যাংক আমাকে কি দেবে? ব্যাংক আমাকে একটা অ্যামাউন্ট দেবে। এই টাকাটাকেই বলতে পারো যে একটা কম্পেনসেশন দেবে। ভ্যালু বাড়ছে তার জন্য ব্যাংক আমাকে কম্পেনসেশন দেবে। এটাকেই বলা হয় ইন দ্য ফর্ম অফ ইন্টারেস্ট। ব্যাংক আমাকে ইন্টারেস্ট দেয়। নর্মাল ব্যাপার। আজকে আমি ব্যাংকে 1000 টাকা জমা করলাম, 1 বছর পর ভ্যালু বেড়ে গেল। এই যে ভ্যালুটা বেড়ে গেল, 100 টাকা যে ভ্যালু বেড়ে গেল না, মনে করছি 100 টাকা বাড়ছে, এইটা যে আমাকে ব্যাংক দিচ্ছে, ফেরত দিচ্ছে, এটাই হচ্ছে তোমার ইন্টারেস্ট। আরেকটা উদাহরণ নিয়ে নাও। আজকে ধরো আমার হাতে, বা বলতে পারো আজকে আমি কারোর থেকে 1000 টাকা পাবো, ঠিক আছে, বা আজকে আমি কারোর থেকে 1000 টাকা পাবো, ঠিক আছে, বা বলতে পারো 1 বছর পর আমি কারোর থেকে 1000 টাকা পাবো। কোনটার ভ্যালু বেশি? আজকে 1000 টাকার ভ্যালু বেশি, নাকি 1 বছর পর 1000 টাকা পাবো তার ভ্যালু বেশি? এর অ্যান্সার কিন্তু আমাদের দিতে হবে। এর অ্যান্সার আমাদের অবশ্যই দিতে হবে। আমি আবার বলছি, আজকে ধরো আমি কারোর কাছ থেকে 1000 টাকা পেলাম, তার ভ্যালু বেশি, নাকি 1 বছর পর আমি 1000 টাকা পাবো তার ভ্যালু বেশি? অ্যান্সারটা কি দেবে? দেখো, সব সময় আজকের ভ্যালু বেশি। স্যার কেন আজকের ভ্যালু বেশি? আজকে ধরো আমি কারোর 1000 টাকা পাই, সেই 1000 টাকা দিয়ে আমি যা যা জিনিস আমি কিনতে পারবো, 1 বছর পর সেই 1000 টাকা দিয়ে তার থেকে অনেক কম জিনিস কিনতে পারবো। ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। এই কারণের জন্যই বলতে পারি আজকের ভ্যালু বেশি। এর পেছনে 2-3টে কারণ বেরিয়ে আসে। সেই 2-3টে কারণ অ্যানালাইসিস করে 2-3টে কারণ বেরিয়েছে। কারণগুলো কি আমি বলছি, শোনো। একটা ইনফ্লেশন বেরিয়ে আসে, ঠিক আছে, একটা রিস্ক এন্ড আনসার্টেনিটি বেরিয়ে আসে। তো দেখো, রিস্ক এন্ড আনসার্টেনিটি, দেখো মানে ঝুঁকি এবং অনিশ্চয়তা। আজকে ধরো আমি কারোর থেকে 1000 টাকা পাই, ঠিক আছে, তো আজকে আমি 1000 টাকা পাই, কিন্তু সে বললো দেখো কিছু মনে করো না, আমার একটু অসুবিধা আছে, আমি 3 মাস পর তোমাকে 1000 টাকা দিয়ে দেবো। রিস্ক কেন করলাম? ও 3 মাস পর 1000 টাকা দিয়ে দেবে। দেখো এমন তো হতেই পারে যে ভদ্রলোক মারা গেল, তো মারা গেলে কি আমি আর টাকাটা পাবো? স্যার কোনোদিনই টাকা পাবে না, তাহলে পুরোপুরি লস। আর কি হতে পারে? দেখা গেল ও ইনসলভেন্ট হয়ে গেল, ও দেউলিয়া হয়ে গেল, তাহলে ওর কাছ থেকে টাকা পাবো? কোনোদিনই টাকা পাবো না। তার মানে এই পয়েন্টটা বুঝতে পারলে কারণ একটা বললাম। আর একটা কি? ইনফ্লেশন। কিছুক্ষণ আগেই আমি বললাম, যেমন জিনিসের দাম বেড়ে যাওয়া। অর্থাৎ আজকে আমার কাছে 1000 টাকা থাকলে ওই আমি যত টাকার জিনিস কিনতে পারবো 1000 টাকা দিয়ে, ঠিক 1 বছর পর যদি পার্টির থেকে 1000 টাকা আসে, তাহলে 1000 টাকায় আমি আরো অনেক কম জিনিস কিনতে পারবো, তাই না? আমি আরো অনেক কম জিনিস কিনতে পারবো।
আরেকটা উদাহরণ, আরেকটা কারণ কি বেরিয়েছে, ইনভেস্টমেন্ট। তো আমি যার কাছে টাকা পেতাম সে 3 মাস পরে দেওয়ার জায়গায় যদি আজকে দিত, তাহলে ওই 1000 টাকা আমি কোথাও ইনভেস্ট করে কিছু কামাতে পারতাম, কিছু ইনকাম করতে পারতাম। কিন্তু 3 মাস পর যদি আমাকে টাকাটা দেয়, তার মানে আমি তো কোনো কামাতেই পারলাম না। আজকে আমি কারোর কাছে 1000 টাকা পাই, সে যদি আজকে আমাকে 1000 টাকা দিয়ে দেয়, আমি যখন 1000 টাকা ব্যাংকে ইনভেস্ট করলাম, মানলাম 10% ইন্টারেস্ট দিচ্ছে, তার মানে আমার 1100 টাকা হয়ে যাবে 3 মাস পর। সাপোজ উদাহরণ দিলাম, এত টাকা দেয় না ইন্টারেস্ট, ঠিক আছে তো। কিন্তু 3 মাস পর যদি আমাকে 1000 টাকাই দেয়, তাহলে আমার কোনো লাভই নেই, তো লস তো। তাহলে আমরা কোন ভ্যালুটাকে পছন্দ করবো বেশি, টাইম ভ্যালু কোন ভ্যালুটাকে পছন্দ করবো, প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু? স্যার প্রেজেন্ট ভ্যালুকে পছন্দ করবো। আশা করি বুঝতে পেরেছো। যা যা বললাম এনাফ টাইম ভ্যালু। এবার দেখি বোর্ডে কি লেখা আছে টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে। প্রথমেই বলেছে টাইম ভ্যালু অফ মানি ইজ ইউজড ফর ইনভেস্টমেন্ট ডিসিশন। ঠিক আছে, ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য টাইম ভ্যালু অফ মানিটা ইউজ করা হয়। ইট ইজ বেসড অন প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফর ফার্দার। এটা যদি বুঝতে খুব অসুবিধা হয়, পরের ডেফিনিশনটা করো, খুব বেটার লেখা এবং তোমরা একবারে পড়েই বুঝিয়ে যাবে। বলছে টাইম ভ্যালু অফ মানিকে শর্টে আমরা কি বলতে পারি, টিভিএম। ঠিক আছে, শর্ট ফর্ম টিভিএম। ঠিক আছে, টিভিএম ইজ দ্য কনসেপ্ট। টাইম ভ্যালু অফ মানি হচ্ছে এমন একটা কনসেপ্ট, কি বলছে এই কনসেপ্টে, দ্যাট মানি अवेलेबल এট দ্য প্রেজেন্ট টাইম ইজ ওয়ার্থ। অর্থাৎ আজকে আমার হাতে যে টাকাটা আছে তার মূল্য, আজকে আমার হাতে যে টাকাটা আছে তার মূল্য, বলতে পারো ওয়ার্থ মানে মূল্যের কথা বলছে, মোর দেন দ্য আইডেন্টিক্যাল সাম ইন ফিউচার। ঠিক আছে, ফিউচারের চেয়ে বেশি। আজকে আমার পকেটে 100 টাকা আছে, ঠিক আছে, আজকে আমার পকেটে 100 টাকা আছে, ঠিক 1 বছর পর মানে ফিউচারেও আমার পকেটে 100 টাকা আছে। কার ভ্যালু বেশি, ফিউচারের ভ্যালু বেশি না আজকের ভ্যালু বেশি? আজকের ভ্যালু বেশি। বুঝতে হবে লাইনের মানে। কারণটা কি, ডিউ টু ইটস পোটেনশিয়াল আর্নিং ক্যাপাসিটি। বুঝা যাচ্ছে ব্যাপারটা? উদাহরণ দেবো, অবশ্যই দেবো, যেটা আমি উদাহরণগুলো অনেকগুলো বললাম, ওই উদাহরণই আবার টানছি। আজকে আমার পকেটে বা বলতে পারো আজকে আমার কাছে 1000 টাকা আছে আর 1 বছর পরও 1000 টাকা, কার ভ্যালু বেশি? স্যার আজকের ভ্যালু বেশি। ঠিক আছে, মাথায় রাখতে হবে। এখানে একটা উদাহরণ তুলেছি, মানে একটা তোমাদের বোঝার সুবিধার জন্য বলছে, সাপোজ ইউ আর গিভেন আ চয়েস। তোমাকে বলছে কি, ইউ আর গিভেন, দেখো ভালো করে বোঝো, ইউ আর গিভেন আ চয়েস। তুমি কোনটাকে চয়েস করবে, তোমাকে অপশন দিয়েছে, তুমি কোন অপশনটাকে চুজ করবে? টু রিসিভ 5000 টুডে, আজকে তুমি 5000 রিসিভ করবে, এই অপশনটাকে তুমি চুজ করবে, নাকি অর রুপিস 5000 আ ইয়ার লেটার, দেন হোয়াট উইল ইউ প্রেফার? আজকে 5000 টাকা তুমি রিসিভ করবে সেটাকে পছন্দ করবে, নাকি 1 বছর পর 5000 টাকা রিসিভ করবে সেটাকে পছন্দ করবে? অফকোর্স, অবভিয়াসলি আজকের ভ্যালুটাকে পছন্দ করব। তার কারণ তো আমি এখানে খুব অ্যানালাইসিস করে তুমি দেখেই বুঝতে পারবে, তোমরা অলরেডি বুঝে গেছো। অবভিয়াসলি ইউ উইল গেট মানে অপশন টু রিসিভ 5000 টুডে, অর্থাৎ আজকের ভ্যালুটাকে তুমি পছন্দ করবে। তো কি হচ্ছে, সাপোজ ইন্টারেস্ট রেট, আমি বোঝানোর চেষ্টা করছি, ধরে নেওয়া হচ্ছে আমার ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। নাও অর্থাৎ আজকে টুডে আমি 5000 টাকা পেয়েছি, এটাকেই তো আমরা প্রেজেন্ট ভ্যালু বলতে পারি। আরে আজকের ভ্যালুটাকে প্রেজেন্ট ভ্যালু বলে। ঠিক আছে, আর 1 বছর পর তো আমি 10% ইন্টারেস্ট বলেছি, তাহলে 5000 টাকা এর উপর 10% ইন্টারেস্ট যদি ক্যালকুলেট করি, তাহলে কত? 5000 তার উপর 10% ইন্টারেস্ট মানে 500 টাকা, টোটাল 5500 টাকা। 1 বছর শেষে আমি কত টাকা পাবো, মানে আমার পেতে হবে 5500 টাকা, কিন্তু দিচ্ছে কত 1 বছর পর? স্যার 5000 টাকা দিচ্ছে। তাহলে কার ভ্যালু বেশি? যদি আমি 10% ইন্টারেস্ট যদি 5500 টাকা পেতাম, তাহলে আমি কি বলতাম, আজকের 5000 টাকা আর 1 বছরের 5500 টাকা দুটো ইকুয়াল হচ্ছে, 1 বছর মধ্যে 5000 টাকাই দিচ্ছে। তার মানে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। তাই এখানে বলেছে, আজকে ধরো আমি কারো থেকে 5000 টাকা পাচ্ছি, আর যদি মার্কেটে 10% ইন্টারেস্ট চলে, সে যদি 1 বছর পর টাকাটা দেয়, তাহলে 5500 টাকা দেওয়া উচিত, তাহলে দুটো ইকুয়াল হবে। ঠিক আছে, তার মানে আজকে 5000 টাকা, কালকে 5500 টাকা সমান, 5500 টাকা সমান। তাই বলছে এখানে টাইম ভ্যালু কি, 5000 আর 5500, দুটোর মধ্যে ডিফারেন্স কত? স্যার ডিফারেন্স যে এখানে 500 টাকা বের হচ্ছে, এটাই হচ্ছে টাইম ভ্যালু ইজ ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু। তো টাইম ভ্যালুটা কি, কার মধ্যে ডিফারেন্স করা হচ্ছে? এই ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালুর মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে টাইম ভ্যালু, দ্যাট মিন্স ইন্টারেস্ট। কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে।
অর্থাৎ আমরা এখনো পর্যন্ত টাইম ভ্যালু অফ মানি থেকে যেইটুকু মানে নলেজটা গ্যাদার করতে পারলাম, এখান থেকে আমরা তিনটে পয়েন্ট তো অ্যানালাইসিস করতেই পারি। একটা ইনফ্লেশন, একটা কনজিউম, একটা প্রেজেন্ট ভ্যালু। এক একটা করে পয়েন্ট বলবো। আচ্ছা তোমরা বলো, তোমাদের কি মনে হয় ইনফ্লেশন কি বোঝানোর খুব দরকার আছে? আমার তো মনে হয় না ইনফ্লেশন বোঝানোর দরকার আছে। আরে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, জিনিসের দাম বেড়ে যাওয়া, জিনিসের দাম বেড়ে যাওয়া। অর্থাৎ আজকে যদি আমার পকেটে 5,000 টাকা থাকে, সেই 5,000 টাকায় যা জিনিস কিনতে পারবো, পরের বছর 1 বছর পর যদি আমার পকেটে 5,000 টাকা থাকে, ওই টাকায় কি সেম জিনিস কিনতে পারবো? কোনোদিন পারবো না, কোনোদিন পারবো না। এটা মাথায় রাখো, কোনোদিন পারবো না। কিনতে পারবো মানে আরো অনেক কম জিনিস কিনতে পারবো। আজকে 5,000 টাকায় যা যা জিনিস কিনতে পারবো, পরের বছর 1 বছর পর 5,000 টাকা থাকছে অনেক কম জিনিস কিনতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট হচ্ছে কনজিউম প্রেজেন্ট। এটা বলতে পারো কনজিউম প্রেজেন্ট জিনিসটা কি? ধরো মানে আমি একটা কি বলতে পারি, রেশনাল কনজিউমার, মানে বিচার বুদ্ধি সম্পন্ন কোনো কনজিউমার বা বলতে পারো পারচেজার। ঠিক আছে, ও কোন জিনিসটাকে কনজিউম কনজিউম কি প্রেজেন্টে করা বেশি পছন্দ করবে নাকি ফিউচারে করা পছন্দ করবে? মানে কোন জিনিসটা কনজিউম করা বেশি পছন্দ করবে, ফিউচারে না প্রেজেন্টে? আমি বলছি প্রেজেন্টে। স্যার কেন ফিউচারে নয়? আজকে ধরো কোনো একজন, আজকে ধরো তোমার খুব খিদে পেয়েছে, আজকে তোমার খুব খিদে পেয়েছে, এই মুহূর্তে খুব খিদে পেয়েছে, তা তুমি কি খাবারটা কি মানে তোর পরের বছর খাবে? এটা তো কখনো হবে না। অর্থাৎ আজকে তোমার যা চাহিদা, সেই চাহিদা তুমি মিটিয়ে নেবে, পরের বছর ওয়েট করবে না। আরে পরের বছর কি হবে কে জানে। আজকে একটা মানুষের খিদে পেয়েছে, আজকে আমি কারোর কাছে টাকা পাই, আজকে আমি কারোর কাছে টাকা পাই 1,000 টাকা, তো আমি আজকে 1,000 টাকা ও যদি দিয়ে দেয়, আজকে জিনিস কিনতে পারবো। ও যদি পরের বছর টাকাটা দেয়, তাহলে আমার কি হবে? আমার খিদে তো আজকে পেয়েছে, পরের বছর দিয়ে কি হবে? তো বুঝতে হবে কার ভ্যালুটা বেশি, আজকের ভ্যালুটা বেশি। ঠিক আছে, আর কি বলছে প্রেজেন্ট ভ্যালু। এই প্রেজেন্ট ভ্যালু ব্যাপারটা বোঝার চেষ্টা, যদিও আগে অনেকবার বলেছি, আবার দেখে নাও এটা। যেমন ধরো কোন রেশনাল ইনভেস্টর মানে বিচার বুদ্ধি সম্পন্ন ইনভেস্টর বা বলতে যারা বিনিয়োগ করে বিজনেসে, তারা কি করে? তারা প্রেজেন্ট ভ্যালুকে পছন্দ করে নাকি ফিউচার ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। ধরো আজকে আমি কোথাও ইনভেস্ট করবো, ধরো 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, 1 বছর পর যদি আমাকে 1 লাখ টাকা ইনভেস্ট করবো, কোনোদিন ইনভেস্ট করবো না। তো ব্যাপারটা আসলে বুঝতে পেরেছি, একটু টুকে নাও, তারপর আমি আর দেখি কি কি পয়েন্ট লেখানো যায়। সাপোজ ধরো আমি আজকে একটা প্রজেক্টে ইনভেস্ট করেছি, আমি ধরো কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করেছি, ঠিক আছে? আমি আজকে একটা প্রজেক্টে ইনভেস্ট করেছি 2 লাখ টাকা। ঠিক আছে, 1 বছর পর ওই প্রজেক্ট থেকে আমি কত টাকা তুলতে পারবো? 2,12,000 টাকা তুলতে পারবো। ঠিক আছে, ওই প্রজেক্ট থেকে আমি 2,12,000 টাকা তুলতে পারবো। দেখে মনে হবে, অনেকের মধ্যে মনে হবে যে না ভালোই তো, 12,000 টাকা আমি পেলাম, এক্সট্রা 12,000 টাকা পেলাম, তো লাভ, ভালো তো, প্রজেক্টে ইনভেস্ট করা উচিত। কিন্তু যদি আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি, বুঝতে হবে, কনসেপচুয়ালি বুঝতে হবে, এই 2 লাখ টাকা আমি প্রজেক্টে ইনভেস্ট না করে যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতাম বা ব্যাংকে যদি টাকা ডিপোজিট করতাম, ব্যাংক আমাকে 6.5%, সাপোজ উদাহরণ দিচ্ছি, ব্যাংক আমাকে 6.5% ইন্টারেস্ট দিত। ঠিক আছে, ব্যাংক আমাকে 6.5% ইন্টারেস্ট দিত এবং ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে ব্যাংক যদি 6.5% ইন্টারেস্ট দেয়, আমি পেতাম 13,000 টাকা। তার মানে 1 বছর পর আমার টাকাটা কত? 2,13,000। তাহলে এবার বলো কোনটা বেটার? এই প্রজেক্টে ইনভেস্ট করা বেটার নাকি ব্যাংকে ইনভেস্ট করা বেটার? অফকোর্স ব্যাংকে ইনভেস্ট করা বেটার। জিনিসটা বুঝতে হবে। তো এরকম কখনোই ভাববে না যে আমি কাউকে 1 লাখ টাকা দিয়েছি, সে আমাকে 1,10,000 টাকা দিয়ে দিল মানে আমার বেনিফিট। না, আমাকে ইন্টারেস্টেড রেটের সঙ্গে কম্পেয়ার করতে হবে। তো দেখো টাইম ভ্যালু অফ মানি এতক্ষণ পর্যন্ত যেটুকু কনসেপ্ট দিলাম এনা, তার কারণটা কি? এক্সামে যদি থিওরি আসে হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি বা বলতে পারি কনসেপ্ট অফ টাইম ভ্যালু অফ মানি, উইথ এক্সাম্পল যেটুকু লিখলাম বা বললাম ওইটুকু লিখলেই হবে, বইয়ের বাকিটা বই লেখার করে নেবে। এবার আমরা করবো টাইম ভ্যালু অফ মানি মানে কি কি জিনিস শিখতে হবে। অ্যাকচুয়ালি টাইম ভ্যালু অফ মানি ইজ বেসড অন 2 কনসেপ্ট। ঠিক আছে, বা বলতে পারো টাইম ভ্যালু অফ মানিতে আমাদের 2টো টেকনিক শিখতে হবে। একটা কি? একটা হচ্ছে কম্পাউন্ডিং টেকনিক, আর একটা হচ্ছে ডিসকাউন্টিং টেকনিক। কি বললাম? টাইম ভ্যালু অফ মানিতে আমাদের 2টো টেকনিক শিখতে হবে, একটা হচ্ছে কম্পাউন্ডিং টেকনিক আর একটা হচ্ছে ডিসকাউন্টিং টেকনিক। পুরো লিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কম্পাউন্ডিং টেকনিক, ডিসকাউন্টিং টেকনিক পুরো লিখে দেবো। তাহলে কি বললাম? টাইম ভ্যালু অফ মানি ইজ বেসড অন 2 টেকনিক, একটা হচ্ছে কম্পাউন্ডিং টেকনিক দ্যাট মিন্স ফিউচার ভ্যালু, আর একটা হচ্ছে ডিসকাউন্টিং টেকনিক দ্যাট মিন্স প্রেজেন্ট ভ্যালু। তো আমরা এখন আলোচনা করব কম্পাউন্ডিং টেকনিক। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব কম্পাউন্ডিং টেকনিক। এই কম্পাউন্ডিং টেকনিকের মধ্যে
ভ্যালু অফ মানিতে আমরা দুটো টেকনিক করব। করা টেকনিক, দুটো টেকনিক। টেকনিক দুটোর নাম কি বললাম? একটা কম্পাউন্ডিং টেকনিক আর একটা হচ্ছে ডিসকাউন্টিং টেকনিক। এখানে 1 নম্বর দিয়ে দিচ্ছি, আমি লিখেই দিই, পুরো কথাটা লিখে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। লিখে নাও, টাইম ভ্যালু অফ মানি ইজ বেসড অন, টাইম ভ্যালু অফ মানিকে শর্টে বলে টিবিএম। টিবিএম ইজ বেসড অন two techniques। ঠিক আছে, নাম্বার 1 কম্পাউন্ডিং টেকনিক, নাম্বার 2 ডিসকাউন্টিং টেকনিক। একটা কম্পাউন্ডিং টেকনিক আর একটা ডিসকাউন্টিং টেকনিক। এখন আমরা আলোচনা করব কম্পাউন্ডিং টেকনিক। ঠিক আছে, আগে দেখে নিই কম্পাউন্ডিং টেকনিকের মধ্যে আমাদের কি কি পার্ট কভার করতে হবে। কম্পাউন্ডিং টেকনিকের মধ্যে আমাদের কি কি পার্ট কভার করতে হবে সেটা আমরা একবার দেখে নিই। লেখো, একটা করে পয়েন্ট লেখো। অ্যানুয়াল কম্পাউন্ডিং অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো, annual compounding of a single cash flow। ঠিক আছে, তারপরে লিখবে annual compounding of a single cash flow, লিখলাম 1 নম্বর। 2 নম্বর তোমাকে লিখতে হবে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং, multi-period compounding of a single cash flow, তারপর তুমি লেখো compounded value of a series, compounded value of a series, compounded value of a series of unequal cash flow, of unequal cash flow। আচ্ছা, তারপর লেখো compounded value of an annuity, compounded value of an annuity। ব্যাস, এই চারটে টপিক আমাদের পড়তে হবে। তো পরে কিছুই নেই, অঙ্ক মানে টপিক গুলো খুবই ইজি টপিক এবং তোমাদের সবকটা জানা টপিক, জাস্ট একটু মনে করিয়ে দেবো। এখানে যে ডিসকাউন্টিং টেকনিক লিখলাম, এখানে একটা কথা লিখে রাখো, খুব ভালো হবে, মনে থাকবে খুব। দেখো, ফর ফাইন্ডিং দ্য ফিউচার ভ্যালু, for finding the future value, লিখলাম for finding the present value, for finding the present value, for finding the present value of future money, মানে ফিউচার মানি প্রেজেন্ট ভ্যালু জানার জন্য তোমার ডিসকাউন্টিং টেকনিক দরকার। আর ওটা ফর ফাইন্ডিং দ্য প্রেজেন্ট ভ্যালু, এখানে লিখবে কি ফর finding the present value for finding the future value of present money, for finding the future value of present money। কিছুই নেই, কম্পাউন্ডিং টেকনিক আর ডিসকাউন্টিং টেকনিকটা কি? কম্পাউন্ডিং টেকনিক বলছে ফর ফাইন্ডিং দ্য ফিউচার, তোমার যে প্রেজেন্ট যে মানিটা আছে, ঠিক আছে,
বলছে ফর ফাইন্ডিং দ্য ফিউচার ভ্যালু, ফর ফাইন্ডিং দ্য ফিউচার ভ্যালু অফ প্রেজেন্ট মানি, প্রেজেন্ট মানি ফিউচার ভ্যালু জানার জন্য কম্পাউন্ডিং টেকনিক করবে, আর ফিউচার মানি প্রেজেন্ট ভ্যালু জানার জন্য তোমাকে ডিসকাউন্টিং টেকনিক করতে হবে। আমরা কম্পাউন্ডিং টেকনিকের মধ্যে এই জিনিসগুলো আছে, এগুলো শিখবো। এবার একটা করে এক্সাম্পল করে নিই, সব কটা একটা করে ধরে ধরে করবো। প্রথমে আমরা কোন পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, অ্যানুয়াল কম্পাউন্ডিং অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো। ঠিক আছে, এটা তোমাদের খুবই সব কটাই তোমাদের জানা, তবু আবার করে দিচ্ছি। ঠিক আছে, দেখো অ্যানুয়াল কম্পাউন্ডিং, annual compounding of a single cash flow. You can know it annual compounding of a single cash flow. তো দেখো annual compounding of a single cash flow কনসেপ্টটা বুঝিয়ে দিই। Rupees 5,000 deposited in a bank today at the rate 8% per annum compounding annually. What will be the amount after 4 years? মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি 5,000 টাকা ব্যাংকে জমা করেছো 8% পার annum, বছরে 8% তুমি ইন্টারেস্ট পাবে। What will be the amount after 4 years? 4 বছরের শেষে কত টাকা পাবে? এমনি তো আমরা থার্ড সেমিস্টারে যা শিখেছি তার উপর বেস করে ফর্মুলা ফেলেই দেবে, কিছু নেই, একবারই অ্যান্সারটা বলে দেয়। কিন্তু আমরা ব্যাপারটাকে টু দা পয়েন্ট বুঝে বুঝে আসার চেষ্টা করি। ঠিক আছে, তো তোমরা লিখতে পারো কত হবে অ্যামাউন্ট, তুমি দেখো অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার, অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার এ, অর্থাৎ প্রথম বছরের শেষে অ্যামাউন্ট কত হবে। তুমি 5,000 টাকা জমা করেছো, তুমি ব্যাংকে 5,000 টাকা ডিপোজিট করেছো এবং তোমাকে 8% সুদ দেবে, 8% সুদ দেবে। তাহলে 5,000 টাকার উপর ডাইরেক্ট 8% করে দাও। 5,000 টাকা জমা করেছো, 8% সুদ পাবে, তাহলে হবে কত? 5,000 8% 400, 5,400 টাকা প্রথম বছরের শেষে। ঠিক আছে, এবার দ্বিতীয় বছরে তুমি কত টাকা পাবে? দ্বিতীয় বছরে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট আফটার সেকেন্ড ইয়ার এ, সেকেন্ড ইয়ারে তুমি তো 5,400 টাকাই, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট কি, যত টাকা জমবে, 5,000 টাকা তুমি জমা দিয়েছিলে, 8% সুদ পেয়ে প্রথম বছর শেষ হলো 5,400 টাকা। তুমি আবার এই টাকাটাই আবার ডিপোজিট করবে 5,400 টাকার উপর, তুমি কত পার্সেন্ট সুদ পাবে? 8%। তাহলে কত হচ্ছে দেখো, 5,400 into 8%, ক্যালকুলেটরটা বের করতে হবে। এক মিনিট জাস্ট ক্যালকুলেটরটা বের করে নিই। এটা হবে তোমার 5,400 টাকা প্লাস 8% করে হচ্ছে 5,832 দ্বিতীয় বছরের শেষ। আচ্ছা, এইটাকে যদি আমরা ঘুরিয়ে এরকম ভাবে লিখি, কেমন? 5,000 টাকা ব্যাংকে জমা করেছিলাম প্রথম বছরের শুরুতে, তাই তো? তার মানে প্রথম বছরের সুদ পাবো কত? 1 plus 0.08, ঠিক আছে, তারপরে আবার 1 plus 0.08। আমি প্রথম বছরের শুরুতে 5,000 টাকা জমা করলাম, তাই না? ব্যাপারটা কেমন হচ্ছে আমি দেখাই। দ্বিতীয় বছরের শেষে কত টাকা হলো? প্রথম বছরে 5,000 টাকা লাগালাম, তার প্রথম বছরে 8% সুদ পেলাম। ঠিক যত টাকা হলো তার উপর আবার 8% সুদ পাচ্ছি, তাই না? পরে তোমার কত হলো? 5,832। তাহলে মেইন অ্যামাউন্ট কত ছিল? 5,000 টাকা। ব্র্যাকেটে লিখলাম 1 plus 0.08, ঠিক আছে? 1 plus 0.08 plus 1.08। তো তুমি এইভাবে করতে পারো বা ডাইরেক্ট এরকম করতে পারো। এরকম করলে কি হচ্ছে? 5,000 টাকা ব্র্যাকেটে 1.08, যেহেতু দুবার আছে তাই আমি এখানে 1.08 এর স্কয়ার করে দিলাম। এবার যদি বলি অ্যামাউন্ট আফটার থার্ড ইয়ার এ, তোমরা বলতে পারবে নিশ্চয়ই স্যার প্রথম বছরে আপনি 5,000 টাকা জমা দিয়েছেন, ঠিক আছে, 3 বছরের শেষে কত হবে? 3 বছরের শেষে কত হবে? তার মানে 1.08 1.08 1.08, তাহলে কি হচ্ছে? 5,000 ব্র্যাকেটে 1.08 এর 2, ঠিক আছে। তারপর অ্যামাউন্ট আফটার ফোর্থ ইয়ার এ কত হবে? 5,000 টাকা, 1.08 1.08 1.08 1.08, তাহলে কত হচ্ছে? 5,000 1.08 টু দি পাওয়ার 4। এই হচ্ছে ব্যাপারটা, কিছু নেই। এই কনসেপ্ট কিন্তু পুরোপুরি এটা।
মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট জিনিসটা কি, সিম্পল ইন্টারেস্টে কি হয় প্রতি বছর ইন্টারেস্ট সমান হবে এবং প্রিন্সিপালের উপরই চার্জ হবে প্রতি বছর। প্রতি বছর যদি এটা সিম্পল ইন্টারেস্ট থাকতো, প্রথম বছর 5,000 টাকা, তার 8% 400 টাকা, পরের বছর ওই তোমার 5,000 যোগ 400 এরকম করে হতো, মাথায় রাখতে হবে ব্যাপারটা, বুঝতে হবে। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টে কি হয় যে ওই 5,000 টাকার উপরই বারবার 8% চার্জ হবে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু 5,000 টাকার উপর চার্জ হবে না, ইন্টারেস্ট যোগ করার পর যে ভ্যালুটা আছে তার উপর ইন্টারেস্ট চার্জ হবে। তাই এখানে আমরা প্রথম বছর তো ঠিকই আছে, প্রথম বছরের কোনো সমস্যা নেই, প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সেম, কিন্তু সেকেন্ড বছর থেকে চেঞ্জ হয়। সেকেন্ড বছর কি হবে তোমরা দেখো, এই যে 5,400 ছিল তার উপর 8% হবে, আবার থার্ড ইয়ারে কত হবে, এই যে 5,832 তার উপর 8%, ফোর্থ ইয়ারে ওই যেটা বেরোলো তার উপর আবার 8%। এইভাবে দেখাতে পারো। আর তোমার যদি মনে হয় না তুমি একটু ভেঙে দেখাবে, তখন কি করতে পারো, তুমি 5,400 উপর ডাইরেক্ট 8% করাও যা, 5,000 টাকা যেটা বেরোলো 5,000 টাকা তোমার প্রথম বছর, তারপর 8% যোগ করবে, তারপর যেটা বেরোবে তার উপর 8%। তাই এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, এখানে তাই দেখিয়েছি, এখানে তাই বলতে চেয়েছি। ঠিক আছে, তো এই বললাম, তার মানে এখানে 1.08 দুবার আছে তাই স্কয়ার হলো, এখানে 3 বার আছে কিউব হলো, এখানে 4 বার আছে মানে পাওয়ার 4 হলো। এবার অ্যাকচুয়ালি এত ভেঙে করা উচিত না, মানে করবোই না, কেন না আমাকে সবসময় 4 বছরের শেষে হবে এমন তো নাও বলতে পারে, কখনো বলতে পারে 20 বছর বা 30 বছরের শেষে কত হবে, তখন আমার পক্ষে এইভাবে করতে তো প্রচুর সময় লাগে, এইভাবে করতে পারবো। তার জন্য আমরা দেখো বারবার করে এই কনসেপ্টে যাচ্ছি না, আমার বারবার করে এই কনসেপ্টটা নিয়ে আসার চেষ্টা করছি। তো এই কারণের জন্য তোমরা যদি বই খোলো তাহলে দেখবে ফিউচার ভ্যালুর ফর্মুলা কি দিয়েছে, এর ফর্মুলাটা কি বলতে চেয়েছে, ওরা এর ফর্মুলাটা বলতে চাইছে যে a ইকুয়াল টু p ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার a। a মানে 4 বছরের শেষে তোমার ভ্যালু কত টাকা হবে, 4 বছরের শেষে ভ্যালু কত টাকা হবে, এটা হচ্ছে a। দ্যাট মিন্স এখানে a মানে ফিউচার ভ্যালু, এখানে a মানে হচ্ছে ফিউচার ভ্যালু। ঠিক আছে, p মানে তুমি ব্যাংকে প্রথম বছরে কত টাকা জমা করছো, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বা বলতে পারো প্রিন্সিপাল অ্যামাউন্ট বা তুমি প্রেজেন্ট ভ্যালু বলতে পারো। ঠিক আছে, i মানে রেট অফ ইন্টারেস্ট, তুমি যে ব্যাংকে জমা করছো ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কি চলছে। ঠিক আছে, আর n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে, এই ফর্মুলা আর কিচ্ছু নেই ফর্মুলা। তার মানে দেখো তুমি যদি দেখো এখানে 4 বছরের শেষে তুমি যে ব্যাংকে 5,000 টাকা জমা করে 4 বছরের শেষে কত টাকা হবে, ব্যাংকে কত জমা করেছো, 5,000 টাকা জমা করেছি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বলতে পারো প্রিন্সিপাল অ্যামাউন্ট 5,000 টাকা। আর তুমি কত বছর ইন্টারেস্ট পাবে, স্যার 4 বছর ইন্টারেস্ট পাবে, মনে করার চেষ্টা করো 4 বছর ইন্টারেস্ট পাবে, তার মানে তাহলে ইন্টারেস্টের 8% ছিল, মনে করি আমি যে 1 টাকা রেসপেক্টে যদি বলবো, মনে যদি 1 টাকা যদি আমি ব্যাংকে জমা করি তাহলে 8% সুদ পাবো, তার মানে বছর শেষে কত হবে স্যার 1.0। আমি যদি ব্যাংকে আজকে 1 টাকা জমা করি 1 বছরে 8% সুদ পাবো, তার মানে কত 1 টাকা 8 পয়সা। ঠিক আছে, এরকমই 1 টাকা 8 পয়সা, যেহেতু 4 বছর বলে তাই এখানে 4। দেখো ব্যাপারটা কি হচ্ছে, এখানে লিখলাম 5,000 টাকা 1.08 টু দি পাওয়ার। এটা কি করে ক্যালকুলেট করতে হয় তোমরা নিশ্চয়ই অলরেডি শিখে ফেলেছো। এটা ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে তোমরা ক্যালকুলেটরে লিখবে 1.08, কি লিখবে ক্যালকুলেটরে স্যার 1.08, আবার বলছি ক্যালকুলেটরে কি লিখবো 1.08, দেখো 1.08, তারপর ইনটু প্রেস করবে, ইনটু 1.08 কে ইনটু প্রেস করে, যেহেতু পাওয়ারে 4 আছে তাই ইকুয়াল টু সাইন 3 বার দেবে, 1 2 3 করে যেটা বেরোবে তার সঙ্গে 5,000 মাল্টিপ্লাই করে দাও, বের হচ্ছে 6,802। অর্থাৎ 4 বছরের শেষে কত টাকা আমি পাবো 6,802। তো দেখে না কি বলেছে, এতদিন দেখে নাও, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, এটাই তো তোমরা থার্ড সেমিস্টারে এইভাবেই শিখেছিলে। এইবার দেখো এটাকে মানে যেই ফর্মুলাটা আমরা করব, আমরা এই ফর্মুলাটা ইউজ করব না, কিন্তু এটা কিভাবে করব এর আরেকটা ফর্মুলা তোমরা লিখতে পারো, a ইকুয়াল টু এটা p ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার n টা না লিখে 1 প্লাস i টু দি পাওয়ার n না লিখে এটা আমরা কি বের করছি, এটা আমরা ফিউচার ভ্যালু বের করছি। ঠিক আছে, এটা আমরা ফিউচার ভ্যালু বের করছি। তা ফিউচার ভ্যালুটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। কম্পাউন্ডিং টেকনিক
এখানে এখানে বেসিক্যালি তোমরা চারটে ফ্যাক্টর দেখতে পারো, চারটে ফ্যাক্টর এখানে কি চারটে ফ্যাক্টর কি কি সিভিএফ, ঠিক আছে সিভিএফ, তাই তো সিভিএফ সিভিএএফ সিভিএএফ পিভিএফ পিভিএএফ, এই চারটে কনসেপ্ট তোমাকে জানতে হবে। আগে আমরা এখন ফার্স্ট সেমিস্টারে করতাম ফর্মুলা করেছিলাম, এখন আমরা ওই ফর্মুলাতে না গিয়ে ফ্যাক্টর টেবিলে চলে যাও। ফ্যাক্টর টেবিল এই চারটে সিভিএফ সিভিএএফ পিভিএফ পিভিএএফ, ঠিক আছে। অর্থাৎ যখনই তোমার অঙ্কের ডিসকাউন্টিং টেকনিক দেবে দেখবে, ঠিক আছে, ডিসকাউন্টিং টেকনিক দিলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, ডিসকাউন্টিং দিলে প্রেজেন্ট ভ্যালুতে চলে যাব। আর যদি তোমার কম্পাউন্ডিং টেকনিকের অঙ্ক দেয় তখন এই সিভিএফ এ চলে যাবে, সিভিএফ এ চলে যাবে। তো এখানে কি বলেছে, আজকে আমি ব্যাংকে 5,000 টাকা জমা করেছি, 4 বছরের শেষে কত টাকা হবে, তার মানে আমাকে কোন টেকনিক অ্যাপ্লাই করতে, তখন কম্পাউন্ডিং টেকনিক। কম্পাউন্ডিং টেকনিক কি বলছে, বলছে তুমি যদি ফিউচার ভ্যালু জানতে চাও, তুমি যদি ফিউচার ভ্যালু জানতে চাও তাহলে কম্পাউন্ডিং টেকনিক ইউজ করবে। এই অঙ্কটা তুমি কোন ভ্যালু জানছো, প্রেজেন্ট ভ্যালু না ফিউচার, ফিউচার ভ্যালু জানতে তাহলে কোন টেকনিক ইউজ করা হবে, কম্পাউন্ডিং টেকনিক, ঠিক আছে। কম্পাউন্ডিং টেকনিকে কি বলবে, এই যে সিভিএ সিভিএ বলবে, বুঝে নাও সিভিএ। অর্থাৎ এই যে এখানে 1 + i টু দি পাওয়ার n আছে না, এটাকে বলা হয় সিভিএ, মাথায় রাখতে হবে, ভুললে চলবে না। সিভিএ সিভিএফ এর ফুল ফর্ম কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। দেখো বইতে এই কথাটাই বলেছে, আমি আবার রিপিট করে দেবো, এমন কিছু বললাম না, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর, ঠিক আছে, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। আর এখানটায় বলছে, আর একটু লিখে দাও, এখানে বলছে i, a, এটা ব্র্যাকেট, এটা বলছে বইতে বলছে এই ফর্মুলা। তার মানে আমি আবার বলছি, তোমাদের মন দিয়ে শুনতে হবে, এই টাইম ভ্যালু অফ মানি করতে গেলে চারটে ফ্যাক্টর তোমাকে জানতে হবে, সিভিএফ সিভিএএফ পিভিএফ পিভিএফ, এই চারটে ফ্যাক্টর জানতে হবে। এবার আমি বলবো কোন জায়গায় কোন ফ্যাক্টর বসবে, ঠিক আছে। তো আমাদের কম্পাউন্ডিং টেকনিক আর ডিসকাউন্টিং এইগুলোই শিখতে হবে। কম্পাউন্ডিং টেকনিক কি বলছে, তুমি যদি ফিউচার ভ্যালু জানতে চাও তখন তোমায় কম্পাউন্ডিং টেকনিক অ্যাপ্লাই করো। তো এই উদাহরণে আমি কি ভ্যালু জানতে, ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু, স্যার ফিউচার ভ্যালু জানতে চাই, তাহলে ফিউচার ভ্যালু জানতে গেলে তোমাকে কোন টেকনিক অ্যাপ্লাই করতে হবে, স্যার কম্পাউন্ডিং টেকনিক, ঠিক আছে, কম্পাউন্ডিং টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আর যখনই তোমার কম্পাউন্ডিং টেকনিক অ্যাপ্লাই করবে তখন তোমার এই দুটো ফর্মুলাই বসবে, এই দুটো ফর্মুলাই বসবে, ঠিক আছে, কোথাও এটা কোথাও এটা। তার মানে কখন এই ফর্মুলাটা হচ্ছে সিভিএফ, যদি দেখো যে বলেছে অ্যানুয়াল কম্পাউন্ডিং অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো, অ্যানুয়াল কম্পাউন্ডিং অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লোতে সিভিএফই বলবে, সিভিএফই বলবে, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে, তাহলে সিভিএএফ কখন বসবে আমি বলে দেবো, চিন্তা করার দরকার নেই, আমি অবশ্যই বলে দেবো সিভিএএফ কখন বসবে। এখানে সিভিএএফ এর ফুল ফর্ম হচ্ছে কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, যেখানে অ্যানুইটি থাকবে সেখানে বসবে এই যে অ্যানুইটি, অথবা লাস্ট পয়েন্টটাতেই বলবে সিভিএ। আশা করি কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, অসুবিধা নেই, আস্তে আস্তে অঙ্ক করতে করতে ক্লিয়ারিটি চলে আসবে। জিনিসটা বোঝা গেল। এরপরে আমরা একটা অঙ্ক করাবো, এই অ্যানুয়াল কম্পাউন্ডিং অফ সিঙ্গেল ক্যাশ ফ্লোর উপর অঙ্ক করাবো, ঠিক আছে। জিনিসটা আশা করি বোঝা গেল। তোমরা ফার্স্ট সেমিস্টারে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছো, আর এখন তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে, দেখো দুটো ফর্মুলায় কোনো চেঞ্জ নেই, শুধু 1 + i টু দি পাওয়ার n আছে, এটাকে আমরা বলবো কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। কি বলবো, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর কোথায় অ্যাপ্লাই করা হয়, কোথায় অ্যাপ্লাই করা হয়, কম্পাউন্ডিং টেকনিকে। বা সবচেয়ে ভালো উদাহরণ মনে রাখার জন্য, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর কোথায় অ্যাপ্লাই করা হয়, ফিউচার ভ্যালু জানার জন্য। ফিউচার ভ্যালু জানার জন্য কম্পাউন্ড, এটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো, এটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো। ফিউচারের ভ্যালু জানার জন্য আমাদের কম্পাউন্ডিং টেকনিক অ্যাপ্লাই করতে হয়। আর কম্পাউন্ডিং টেকনিক বলতে এই দুটোই হয়। আর যদি কোশ্চেনে দেখো না এটা অ্যানুইটির কোশ্চেন, তখন এই ফর্মুলা বলবে, আর অ্যানুইটির কোশ্চেন না হলে এই ফর্মুলা বলবে। বুঝা গেল আশা করি, ঠিক আছে। এত অবধি ঢুকে নাও, এরপরে একটা অঙ্ক দেবো, ঠিক আছে, তোমাদের করে দিতে হবে। দেখো এরপরে একটা অঙ্ক করছি, বোঝার চেষ্টা করো। বলছে if I make the payment rupees 50,000 to my friend Mohan, মানে আমার এক বন্ধু আমার কাছে 50,000 টাকা ধার চেয়েছে, তাই আমি আমার বন্ধুকে 50,000 টাকা পেমেন্ট করে দিলাম, ঠিক আছে। he says he will return, সে কি বলছে, সে রিটার্ন করবে 1 লাখ টাকা আফটার 10 years, 10 বছর পর আমাকে 1 লাখ টাকা রিটার্ন করবে, ঠিক আছে, 10 বছর পর 1 লাখ টাকা আমাকে রিটার্ন করবে। আচ্ছা তোমরা বলো দেখি, এখানে যে কেউ এটা দেখে যে কেউ বলবে না বাবা আমার তো ভালো, আমি 10 বছরে ডবল পেয়ে যাচ্ছি। ব্যাপারটা তোমাকে কনসেপচুয়ালি বুঝতে হবে। আজকে আমি আমার বন্ধুকে 50,000 টাকা ধার দিয়েছি,
ঠিক আছে, আজকে আমি আমার বন্ধুকে 50,000 টাকা ধার দিয়েছি, ও বলেছে 10 বছর পর আমাকে 1 লাখ টাকা দেবে। যারা কমার্স ফিল্ডের স্টুডেন্ট নয়, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নয়, যারা ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ধরো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড এরকম লেভেলের যারা স্টুডেন্ট, তারা ভাববে কি আজকে আমি আমার বন্ধুকে 50,000 টাকা দিলাম, 10 বছর পর তো বন্ধু আমাকে 1 লাখ টাকা দেবে, কিন্তু আমার পক্ষে যথেষ্ট ভালো। কিন্তু আমরা যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা বলতে পারো আমরা এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করছি, আমাদের ভালো করে অ্যানালাইসিস করতে হবে, আর আমাদের তো ফাইন্যান্স নিয়ে করতে হবে, ফাইন্যান্স ভালো করে অ্যানালাইসিস করতে শেখাবে যে আজকে আমি যদি আমার ফ্রেন্ডকে 50,000 টাকা দিই, 10 বছর পর আমার ফ্রেন্ড 1 লাখ টাকা দিচ্ছে, এটা সত্যি আমার কাছে বেনিফিট কি বেনিফিট নয়, সেটা বের করতে হবে, ভালো করে বোঝো। কি চলছে ধরে নেওয়া হচ্ছে, বলে ইজ ইট অ্যাডভাইসেবল টু মেক দ্য পেমেন্ট রুপিস 50,000 ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 10% পার অ্যানাম। বলছে এটা কি সত্যি অ্যাডভাইসেবল হবে, এটা কি আমার পক্ষে খুব ভালো হবে যে বন্ধুকে আজকে 50,000 টাকা দিলাম, বন্ধু 10 বছর পর আমাকে 1 লাখ টাকা দেবে, এবং মার্কেটে 10% ইন্টারেস্ট চলছে, ঠিক আছে। এটা তোমাকে ধরো যে মানে অন্য কাউকে বললে সে বলবে না 50,000 টাকা দিয়েছি আমি 1 লাখ টাকা পাচ্ছি, যথেষ্ট ভালো পাচ্ছি, কিন্তু তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে তুমি ভালো পাচ্ছ না খারাপ পাচ্ছ। চলো দেখাই, প্রমাণ করে দেখাই, তোমাদের বুঝতে হবে এটা কি করে প্রমাণ করে দেখাবো। তোমরা বলো, আমি তোমাদের শিখিয়েছি নিশ্চয়ই, আগের অঙ্কটা শেখালাম বা আমরা আগেও অনেক শিখিয়েছি ফিউচার ভ্যালু। আচ্ছা এই কোশ্চেনটা দেখে কি মনে হচ্ছে, এই কোশ্চেনটা দেখে কি মনে হচ্ছে, কোশ্চেনটা দেখে তোমরা কি বুঝতে পারছো? আজকে আমি আমার বন্ধুকে 50,000 টাকা দিচ্ছি, ও বলছে 10 বছর পর টাকাটা শোধ করে দেবে। দেখো না 10 বছর পর কত টাকা হওয়া উচিত, 10 বছরে কত টাকা হওয়া উচিত, 10 বছরে নিশ্চয়ই 1 টাকা বেরোবে। আজকে আমি কাউকে 50,000 টাকা দিলাম, 10 বছর পর তার ভ্যালু কত হবে, এখানে কি ভ্যালু, 10 বছর পর ভ্যালু বের করতে হবে, মানে এটা তো আপনাকে ফিউচার ভ্যালু বের করতে হবে। কোন ভ্যালু বের করছো, ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু? 50,000 টাকা তো প্রেজেন্ট ভ্যালু, তোমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে। আজকে মনে করো আজকে আমি কোনো ফ্রেন্ডকে 50,000 টাকা দিয়েছি, ও বলছে 10 বছর পর টাকাটা দিয়ে দেবে, 10 বছর পর ভ্যালু কত হবে, সেই 10 বছর পর যে ভ্যালুটা বেরোবে কোন ভ্যালু, ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যখন বন্ধুকে টাকাটা দিচ্ছি যেই দিন, সেটা প্রেজেন্ট ভ্যালু। 10 বছর পর কত টাকা হবে ওটা ফিউচার ভ্যালু, তো ফিউচার ভ্যালু বের করতে হবে। কি বলেছি, ফিউচার ভ্যালু জানার জন্য আমাকে কোন টেকনিক অ্যাপ্লাই করতে হয়, কম্পাউন্ডিং টেকনিক, ঠিক আছে। তাই কম্পাউন্ডিং টেকনিকের ফর্মুলা আমি তোমাদের শিখিয়েছি, তাই কি ফিউচার ভ্যালু বের করছো, ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেট থেকে 1 প্লাস i টু দি পাওয়ার n, এটা শিখিয়েছি। হ্যাঁ স্যার, এটা হয়েছে আমাদের। তো দেখো প্রথমে লেখো ইয়ার, ঠিক আছে, তারপর এখানে লিখো ক্যালকুলেশন, ইয়ার ক্যালকুলেশন, ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট শিখছি কিন্তু না, আর ইয়ার এন্ড, ইয়ার এন্ডে কত টাকা ভ্যালু হবে, ইয়ার এন্ড। তো দেখো এখানে কত বছর বলেছে, 10 বছর বলেছে, দেখা যায় যতগুলো বছর পড়া যায় পসিবল করব, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 হচ্ছে না, এইগুলি করলাম। তো মনে করছি আমি কোনো ব্যাংক এবার যেখানেই হোক আমি ইনভেস্ট করেছি 1 টাকা, কত টাকা ইনভেস্ট করেছি মনে করছি 1 টাকা। তোমরা বলে স্যার 50,000 টাকা, আমি জানি 50,000 টাকা ইনভেস্ট করেছি, আমি ছোট করে বলছি ওটা তো বুঝতে সুবিধা, 1 টাকা রেসপেক্ট করছি, মনে করছি 1 টাকা ইনভেস্ট করেছি, ঠিক আছে, 1 টাকা ইনভেস্ট করেছি, আর এবং কত পার্সেন্ট আমাকে ইন্টারেস্ট দেবে, 10% ইন্টারেস্ট দেবে। তো আমি যদি 1 টাকা ইনভেস্ট করেছি, এটা ক্যালকুলেশন লিখেছি, এটা ক্যালকুলেশন লেখাচ্ছি মনে বেটার হয় প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল। আজকে ধরো একদম ইয়ার 1 আমি 1 টাকা ইনভেস্ট করেছি, আমাকে 10% ইন্টারেস্ট দেবে, 10% ইন্টারেস্ট দেবে। এখানে ক্যালকুলেশন একটা কর করে দাও, ক্যালকুলেশন 10% ইন্টারেস্ট দেবে, 1 টাকা 10% হলে কত হয়, 0.10, ঠিক আছে। ইয়ার 1 এ আমি 1 টাকা ইনভেস্ট করলাম, আমাকে 10% ইন্টারেস্ট দেবে বলেছে। আমাকে প্রতি বছর যত টাকা ডিপোজিট থাকবে বা যত টাকা জমা করব তার উপর 10% ইন্টারেস্ট পাবো, ঠিক আছে। 1 টাকা 10% ইন্টারেস্ট 10 পয়সা, তার মানে প্রথম বছর শেষে আমার কত টাকা হবে, 1 টাকা প্লাস 10 পয়সা ইকুয়াল টু 1 টাকা 10 পয়সা। সেকেন্ড ইয়ারে আমি কোন টাকা ডিপোজিট করব, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, এই 1 টাকা 10 টাকায় আমি ইনভেস্ট করব, 1 টাকা 10 পয়সা ইনভেস্ট করব, তাহলে এর উপর আমি আবার 10% ইন্টারেস্ট পাবো, করে ফেলবো। 1 টাকা 10 পয়সার উপর 10% কত হচ্ছে, 11 পয়সা, 11 পয়সা ইন্টারেস্ট হচ্ছে তোমার 11 পয়সা। এই ঘরটা মানে করার দরকার নেই, ফালতুই করলাম, এই ঘরটা আমি বলছি দরকার নেই, সেটা কোনোভাবে দরকার নেই। তার মানে ইয়ার 2 তে আমি ডিপোজিট করেছি এত টাকা, ঠিক আছে, ডিপোজিট করেছি এত টাকা এবং এত টাকা ইন্টারেস্ট, মানে এটা ডিপোজিট অ্যামাউন্ট আর এটা ইন্টারেস্ট, দুটো যোগ করে কত হচ্ছে
1 টাকা 10 আর 11 পয়সা দুটো যোগ করে হচ্ছে তোমার 1 টাকা 21 পয়সা। দ্বিতীয় বছরের শেষে এত টাকা হয়েছে। তার মানে এই 1 টাকা 21 আমি আবার ডিপোজিট করব, ইন্টারেস্ট পাবো 10%, তুমি করো 1 টাকা 21 এর উপর 10% কত হচ্ছে 0.121, অর্থাৎ 1 টাকা 21 তো তুমি জমা করেছিলে, ইন্টারেস্ট পাচ্ছ থার্ড ইয়ারে 0.121, টোটাল কত হচ্ছে 1 টাকা 1.331। আচ্ছা ফোর্থ ইয়ারে তুমি ডিপোজিট করছো কত 1.331, এর উপর তুমি 10% ইন্টারেস্ট পাবে, করে দাও 10% ইন্টারেস্ট কত হচ্ছে 0.1331 প্লাস 1.331, এটা কত হলো 1.331 প্লাস 0.1331, টোটাল হচ্ছে তোমার 1.4641। এইভাবে কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। 5 নম্বর বছরে এই টাকাটাই আবার ডিপোজিট করবে 1.4641, এর উপর 10% ইন্টারেস্ট পাবে, কত হচ্ছে 0.14641, ঠিক আছে। তার মানে ফিফথ ইয়ারের শেষে কত টাকা হবে একটু যোগ করে দাও 1.4641, কত হচ্ছে 1.61051। তাহলে এইভাবে নিশ্চয়ই কন্টিনিউ করতে পারবে, বুঝতে হবে ব্যাপারটা, বুঝতে হবে ব্যাপারটা। কিন্তু আমার এখানে কি জানতে গেছে 5 নম্বর যেন ডট ডট করে যাচ্ছে, একবার 10 নম্বর বছরটা বলে 10 নম্বর বছর, ঠিক আছে। তো 10 নম্বর বছরটা করা সম্ভব নয়, কারণ আমি যদি 9 নম্বর বছর না যেতে পারবো। যাই হোক, এতটুকু তো বোঝা গেল, এতটুকু বোঝা গেল। তাহলে এই অবধি বোঝা যায়। তাহলে এবার আমি চেঞ্জ করি, ভ্যালুটা বের করি। এটা তো আমি কি করলাম 1 টাকার রেসপেক্টে বললাম, ইয়ার 1 এ 1 টাকা ডিপোজিট করলে ইয়ার 1 এর শেষে এত টাকা হচ্ছে, ইয়ার 2 তে এই টাকাটাকে আমি ডিপোজিট করব, এই টাকাটা ডিপোজিট করলে ইয়ার 2 এর শেষে এত হচ্ছে। আচ্ছা তাহলে এই টাকাটা ইয়ার 3 তে ডিপোজিট করব, ইয়ার 3 এর শেষে এত হচ্ছে। তাহলে ইয়ার 3 তে যে টাকাটা হলো সেটা আবার ইয়ার 4 এ ডিপোজিট করব, তাহলে 4 এর শেষে এত হচ্ছে। এইভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে। তাহলে ভ্যালুটা করে দেখো কত দাঁড়াচ্ছে, ইয়ার, ঠিক আছে। ইয়ার এর পরে লিখবো ক্যালকুলেশন, ইনভেস্টমেন্ট লেখার দরকার নেই, ইয়ার ক্যালকুলেশন, ঠিক আছে। ইয়ার ক্যালকুলেশন আর ফিউচার ভ্যালু। তাহলে ইয়ার কত 1 2 3 4 ডট 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 10। তাহলে পড়ো কি হবে, পিভি কত ছিল, পিভি কত ছিল, আমি 50,000 টাকা ডিপোজিট করেছিলাম। কত টাকা ডিপোজিট করেছিলাম 50,000 টাকা ডিপোজিট করেছিলাম। আমাকে জানতে দিয়েছে 10 বছর শেষে কত হবে। তো এখানে দেখো আমি লিখছি একটা করে 50,000 ব্র্যাকেটে 1.1, 50,000 ব্র্যাকেটে 1.12, 50,000 ব্র্যাকেটে 1.13। এখন তুমি বলতে পারো স্যার এগুলো কোথা থেকে আসছে। দেখো আমি 50,000 টাকা জমা করেছিলাম আজকে, তাই পিভি হচ্ছে তোমার 50,000 টাকা, ঠিক আছে। 1 প্লাস আই, 1 প্লাস আই কত, ইন্টারেস্ট রেট কত ছিল 10%, মানে 1 প্লাস আই, 1 প্লাস আই মানে 0.1, মানে 1.1 হচ্ছে। প্রথম বছর শেষে তাই পাওয়ার 1, দ্বিতীয় বছর শেষে হয়ে গেল পাওয়ার 2, তৃতীয় বছরে পাওয়ার 3, চতুর্থ বছরে কত হবে 50,000 ইনটু পাওয়ার 4 হবে, মানে 1.1 টু দি পাওয়ার 4 ডট 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 এরকম। 10 বছরে কত হবে 50,000 1.1, এটা হচ্ছে তোমার 10। বাস ভ্যালুগুলো করে দাও, ভ্যালুগুলো করে দাও। অ্যাকচুয়ালি পরীক্ষায় এত ডিটেইলসে করতে হবে না, আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি, কনসেপ্টটা মাথায় রাখার জন্য এত ডিটেইলসে করাচ্ছি। 50,000 ইনটু 1.1 কত হচ্ছে, এটা 55,000, ঠিক আছে। এবার দেখো তুমি বলবে স্যার 1.1 এর স্কয়ার কত হবে, ক্যালকুলেটর এখানে আমাদের করে নাও। 1.1 এর স্কয়ার যেহেতু আগেও করেছিলাম 1.21, তার মানে এই 50,000 এর সঙ্গে 1.21 মাল্টিপ্লাই করে দাও, কত হচ্ছে 60,500, ঠিক আছে। তারপর 1.1 এখানে কি আছে 1.1 টু দি পাওয়ার 3, দেখো আমি এখানে লিখে দিচ্ছি সবচেয়ে ভালো হবে। 1.1 টু দি পাওয়ার 1 বলে 1.1 ই হচ্ছে, এটা হচ্ছে 1.21, 1.1 টু দি পাওয়ার 3 কত হচ্ছে 1.331। আচ্ছা 1.1 টু দি পাওয়ার 4,
1.4641 আর এখানে দেখো দেখিয়েছি 1.1 টু দি পাওয়ার 10 কি করে বের করতে হয় যেটা বলছিলাম 1.1 টু দি পাওয়ার 10 এটা যদি তোমাকে বলে বের করতে ক্যালকুলেটর কি করে করবে আমি শিখিয়েছি বারবার বলছি শিখিয়েছি এই অঙ্ক যে প্রথম পার্ট টপিকটা করাচ্ছি এটা যদি বুঝতে অসুবিধা না বোঝার কিচ্ছু নেই বারবার বলছি যাদের থার্ড সেমিস্টারে কম্পাউন্ড ইন্টারেস্ট যে টপিকটা পড়ে এসেছে তাদের কাছে এটা কিছুই নেই জলভাত যারা করনি তাদের তো অসুবিধা হবেই তো তাদের বলছি আমার টাইম ভ্যালু মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং অ্যানুইটির উপর আমার 10টা ক্লাস করা এগুলো দেখে তারপরে এই ক্লাসটা করো ইজি লাগবে আর যাদের ওইগুলো পড়া যাচ্ছে এগুলো কোনো ব্যাপারই না বারবার বলছি ইজি লাগবে তো 1.1 টু দি পাওয়ার 10 ক্যালকুলেটর কি করে করতে হয় আমি কোন ক্যালকুলেটর ইউজ করছি আমি বলে দিচ্ছি তোমরা সিটিজেন বা অরবিট ক্যালকুলেটর ইউজ করবে আমি এই ক্যালকুলেটরই ভ্যালুটা বের করে দেখাচ্ছি এখন যদি তোমাদের ক্যাশিওর ক্যালকুলেটর থেকে ক্যাশিওর ক্যালকুলেটর তুমি করাচ্ছি না তো এই ক্যালকুলেটরের রুলটা বলে দিচ্ছি কি আছে এখানে 1.1 টু দি পাওয়ার 3 ক্যালকুলেটর লিখবে 1.1 তারপর ইনটু দেবে যেহেতু পাওয়ারে 10 আছে তাই তোমাকে 9 বার ইকুয়াল টু প্রেস করতে হবে এই 9 টাইমস ইকুয়াল টু প্রেস করতে হবে করে দেখো 1.1 ইনটু 9 বার ইকুয়াল টু প্রেস করবে 1 2 3 4 5 6 7 8 9 কত হচ্ছে 2.594 এটা হচ্ছে 2.594 ঠিক আছে এবার তুমি বুঝতেই পারছো গুণ করব 50 এর সঙ্গে এটা গুণ করব 50 এর সঙ্গে এটা গুণ করব 50 এর সঙ্গে এটা গুণ করব তো 50000 ইনটু 1.331 কত হচ্ছে 60,550 50,000 এর সঙ্গে 1.4641 মাল্টিপ্লাই করব হচ্ছে 73,205 এবং লাস্ট 50,000 ইনটু 2.594 কত হচ্ছে 1,29,700 তো অঙ্কটা কিছু নেই আমি বারবার বলছি যখন এই অঙ্কটা যদি এক্সামে কখনো করতে দেয় তো কি করবে এইগুলো তো কিছু করে দেখাতে আমি তোমাকে বোঝালাম কম্পাউন্ড ফ্যাক্টর জিনিসটা বোঝালাম এই যে 1 প্লাস i আছে না এটা আমি এখানে আবার দেখি যে 1 প্লাস i টু দি পাওয়ার a এটাকে বলি আমরা কম্পাউন্ড ফ্যাক্টর এটাকে আমরা বলি কম্পাউন্ড ফ্যাক্টর তো কম্পাউন্ড ফ্যাক্টর কি করে করতে হয় ক্যালকুলেট প্রথম বছর কত হবে সেকেন্ড বছর থার্ড বছর কত কি করে করতে হয় সেটাই আমি শেখাচ্ছি নতুন আমি এমন কিচ্ছু জিনিস শেখাচ্ছি নতুন এমন কিচ্ছু করাচ্ছি না তো ব্যাপারটা আশা করি বুঝতে পারলে তো এখানে দেখে নাও তাহলে এখানে কি বললাম যদি আমি 50,000 টাকা ধরো আজকে ব্যাংকে জমা করছি 10% ইন্টারেস্ট 1 বছর পর কত হবে 55 টাকা কি করে বের করলাম দেখেন 2 বছর পর কত হবে 3 বছর পর কত হবে 4 বছর পর কত হবে 5 বছর পর কত হবে ঠিক আছে তা আমাকে কি एग्जाम অঙ্ক দেয় আমি কিভাবে করব না কোনোদিনই করব না এইভাবে তাহলে কিভাবে করব আমি ডাইরেক্ট করব ডাইরেক্ট এটা বোঝানোর জন্য বললাম ডাইরেক্ট কি হবে আজকে ধরো আমি 50,000 টাকা ব্যাংকে জমা করছি 10 বছর পর কত হবে তাহলে আজকে ধরো যেটা বলছিলাম ফোন চলে আসলো 50,000 টাকা ধরো আজকে আমি ব্যাংকে ডিপোজিট করি 10 বছর পর কত হবে ঠিক আছে তো ফর্মুলা তো এটাই হবে টিভি 50,000 1 প্লাস i টু দি পাওয়ার n মানে এটা হচ্ছে কম্পাউন্ড ফ্যাক্টর 1 i মানে রেট অফ ইন্টারেস্ট অফ 10% মানে 0.10 n কত বছর 10 বছর তাহলে কি করে করতে হবে এই মত শিখলাম 50,000 আর 1.1 টু দি পাওয়ার 10 1.1 টু দি পাওয়ার 10 তাহলে কি করে করলাম শিখিয়ে দিলাম ইনটু দি ইকুয়াল টু 9 বার প্রেস করব 1 2 3 4 5 6 7 8 9 তো যেটা বের হচ্ছে তার সঙ্গে 50,000 মাল্টিপ্লাই করলে বের হচ্ছে তোমার 1,29,687 এবার তুমি বলো তুমি যদি এই টাকাটা ব্যাংকে জমা করতে 10 বছর পর তুমি পেতে 1,29,687 কিন্তু তোমার বন্ধু দেবে 1 লাখ টাকা ভালো তুমি কি এই অপশনটাকে চুজ করবে স্যার কোনোদিন চুজ করব না 10 বছর পর আমি বন্ধুকে যদি দিই বন্ধু আমাকে 1 লাখ টাকা দেবে কিন্তু যদি ব্যাংকে রাখতে তাহলে আমি দেব 1,29,687 এটা এই অফারটা আমার পক্ষে কখনোই বেটার না আচ্ছা বোঝা গেল এটা তো আমরা যখন থার্ড সেমিস্টার করতাম এইভাবে করতাম কিন্তু আমি এইভাবে না করে আরেকটা রকম আমি করতে পারি সেটা কিভাবে করতে পারি দেখো আমি লিখে দিচ্ছি ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু পিভি ইনটু কম্পাউন্ড ফ্যাক্টর না সিভিএ এখানে i, a এই ঠিক আছে CVF i, n PV কত PV তো 50,000 এবার CVF i n CVF i n i মানে রেট অফ ইন্টারেস্ট মানে 10% এখানে লিখবে
আর নাম্বার অফ ইয়ার্স কত, নাম্বার অফ ইয়ার্স। এবার সিবিএফ 10% 10, এটা কি করে করতে হয় এটা এটা দেখিয়ে দিচ্ছি। এক তো কোশ্চেনে বলে দেয় সিবিএফ 10%, সিবিএফ 10% 10, এটা কোশ্চেনে বলে দেবে, না বলে দিলে কি করে করবে, একদম ইজি। ক্যালকুলেটরে লিখবেন, ধরো 10% তো মানে 1 প্লাস i, এটা ভাবো 1 i মানে 10% মানে 0.10 মানে 1.1, তাহলে ক্যালকুলেটরে সবার প্রথম লিখবে 1.1, ঠিক আছে। যেহেতু এখানে 10 বছর আছে তাহলে তুমি ইনটু আর ইকুয়াল টু দিয়ে 9 টাইম প্রেস করবে, 9 টাইম প্রেস করবে, করে কত বেরোবে আমি বলে দিচ্ছি, করে কত বেরোবে আবার করো, কিছুক্ষণ আগেই বললাম 1.1 ইনটু ইকুয়াল টু 9 বার প্রেস করবে, 1 2 3 4 5 6 7 8 9, কত বেরোবে, করে বেরোবে তোমার 2.594, 2.594, এটা তোমার কোশ্চেনেই বলে দেবে, সুতরাং চাপ নিয়ে লাভ নেই, না বলে দিলে কি করে করতে হয় সেটা শেখাবো। এটা 50, এটা কত হচ্ছে 1,29,600, দুটো ওয়েতে শিখিয়ে দিলাম কিভাবে কিভাবে করতে হবে। এইভাবে তো ফর্মুলা তুমি করতে পারো, আর উইদাউট ফর্মুলা এইভাবে করতে, ঠিক আছে। ফর্মুলা ফেললে এটা আর ফর্মুলা ছাড়া, ঠিক আছে, দুটোই ফর্মুলা। বাট এই তুমি যে বই খুলবে বা তোমাদের স্কলার খুলবে দেখবে সব জায়গায় এইটাই বলছে সিবিএফ সিবিএফ। সুতরাং জেনে রাখতে হবে সিবিএফ জিনিসটা কি, মানে এক্সামে যে অঙ্ক দেবে না, অঙ্কের ব্যাকেটে বলে দেবে সিবিএফ 10%, 10, তো তুমি বুঝেছি কি আবার কি দিয়েছে বুঝতে পারছি না, তখন ওরা এইটা বলে দেবে, এইটা। আর এটা কোথা থেকে পায়, এটা তো আমরা ক্যালকুলেট করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা পাওয়া যায়, এটা একটা টেবিল আছে, দেখো তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বইয়ের পেছনে উল্টাবে, পেছনে দেবে একটা টেবিল দিয়েছে, কি টেবিল, এই যে সিবিএফ এর টেবিল দিয়েছে, কম্পাউন্ড ফ্যাক্টরের টেবিল দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক বুঝিয়ে দিলাম টেবিল কি করে ক্যালকুলেট করতে হয়, আমাদের ক্যালকুলেটরে শিখিয়ে দিচ্ছি। তো আশা করছি এটা বুঝতে পারলে প্রথম পয়েন্টটা কিন্তু ক্লিয়ার হবে, অ্যানুয়াল কম্পাউন্ডিং অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো। এবার আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাব। আচ্ছা, প্রথম পয়েন্টটা বললাম অ্যানুয়াল কম্পাউন্ডিং অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো। এবার আমি তোমাকে করাবো মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো। মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং মানে দেখো আগের অঙ্কটা করলাম, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলছিল 10% পার অ্যানাম, ঠিক আছে, 10% পার অ্যানাম, অর্থাৎ বছরে 10% ইন্টারেস্ট হবে, অর্থাৎ অ্যানুয়াল ইন্টারেস্ট ছিল, বছরে একবারই ইন্টারেস্ট। কিন্তু এখানে বলছে মাল্টি পিরিয়ড কম্পাউন্ড, মানে কম্পাউন্ড মাল্টি পিরিয়ড হবে, মানে বিভিন্ন সময়। এই মাল্টি পিরিয়ডটা কেমন হতে পারে, তোমার হাফ ইয়ারলি থাকতে পারে, তোমার মান্থলি থাকতে পারে, তোমার কোয়ার্টারলি থাকতে পারে, ঠিক আছে। তো দেখো একটা কোশ্চেন দিয়েছি, একটা কোশ্চেনের মধ্যে আমি বুঝিয়ে দেবো, আলাদা করে কোনো ফর্মুলা হয় না, ফর্মুলা বোঝানোর দরকার নেই। বলছে 1000 টাকা ডিপোজিটেড ইন আ ব্যাংক, ব্যাংকে 1000 টাকা ডিপোজিট করেছি এবং ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12% পার অ্যানাম, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি মানে হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড মান্থলি, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। বলছে বলো হোয়াট উইল বি দা ফিউচার ভ্যালু, হোয়াট উইল বি দা ফিউচার ভ্যালু আফটার 5 ইয়ার্স, 5 বছরের শেষে ভ্যালু কত হবে, এটা তোমার কাছে জানতে হচ্ছে। তো বারবার একটা কথাই বলছি, তোমাকে যখনই দেবে না যে ইন্টারেস্টটা, সেটা কি বলছে, ইয়ারলি বলছে নাকি তোমার হাফ ইয়ারলি বলছে নাকি কোয়ার্টারলি বলছে নাকি মান্থলি বলছে, এটা খুব ভাইটাল, এটা আমরা থার্ড সেমিস্টারেও শিখিয়েছিলাম। আবার বলছি, তো এখানে অ্যানুয়ালি তো বলেনি, অ্যানুয়ালি বা ইয়ারলি তো আগের অঙ্কটাই বলেছিল, ঠিক আছে। এটা যখন অ্যানুয়াল কম্পাউন্ডিং হবে তখন কোনো ঝামেলাই নেই, আগেরটা করলাম। কিন্তু যদি তোমার মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং থাকে, মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং বলতে হাফ ইয়ারলি হতে পারে, মান্থলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে। তাহলে দেখো এই অঙ্কটা স্যার আপনি আগে কি করবেন, আমি আগে হাফ ইয়ারলি করছি। দেখো 12% পার অ্যানাম, বছরে ইন্টারেস্ট 12%, আরে বছরে 12%, এক বছরে 12% হলে তোমার তো 6 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট, তাহলে কত পার্সেন্ট করে হবে, 6% করে। তাহলে ব্যাংকের থেকে কবার ইন্টারেস্ট দেবে বছরে, স্যার বছরে দুবার দেবে। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ফর্মুলা বোঝার চেষ্টা করো। ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার a। আমি সব ধরে ধরে বোঝাবো, কোনো ভয় পাওয়ার কিছু নেই। এখন তোমরা বলতে পারো স্যার ফিউচার ভ্যালু কেন বসলো, তুমি আজকে ব্যাংকে 1000 টাকা জমা দিয়েছো, 5 বছর পর কত টাকা হবে, অর্থাৎ তুমি ফিউচারের ভ্যালু জানতে, তো ফিউচার ভ্যালুই বসবে, ফিউচার ভ্যালুই বসবে, তাই ফিউচার ভ্যালু বের করছো, ফিউচার ভ্যালু বের করার এটাই ফর্মুলা, ঠিক আছে। এবার দেখো যখনই তুমি ফিউচার ভ্যালু ফাইন্ড করবে তখন কোন টেকনিক অ্যাপ্লাই করবে, কম্পাউন্ডিং টেকনিক, আর কম্পাউন্ডিং টেকনিকের ফর্মুলাই তো এটা, ঠিক আছে। তো দেখো এক একটা করে বোঝার চেষ্টা করো। পিভিটা লিখি, পিভি কত ছিল, পিভি ছিল তোমার 1000 টাকা,
রেট অফ ইন্টারেস্ট মানে আই বলেছে 12%, আই বলে 12% মানে 0.1, সে তো 12% বছরে 12% সুদ দেবে, কিন্তু সুদটা কত কবে দেবে স্যার? হাফ ইয়ারলি দেবে। হাফ ইয়ারলি মানে হাফ ইয়ারলি সুদ দেবে, মানে বছরে যদি 12% হয় তাহলে হাফ ইয়ারলিতে কত হবে স্যার? হাফ ইয়ারলিতে 6% হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করব, কত হচ্ছে 0.06। বুঝা গেল? এক বছরে 12% সুদ, ঠিক আছে? ব্যাংকে টাকা জমা রেখেছো, ইয়ারলি 10%, ইয়ারলি যদি 12% সুদ দেয়, তুমি ইন্টারেস্ট করবে 6 মাস অন্তর অন্তর, তাহলে কত পার্সেন্ট করে সুদ দেবে? 6%। তাই এখানে যত পার্সেন্ট থাকবে হাফ ইয়ারলি বলে 2 দিয়ে ভাগ করে দেবে। এই কত বছর পর তুমি ব্যাংকের থেকে টাকাটা পাবে স্যার? 5 বছর। তাহলে ভাবো এক বছরে যদি তুমি দুবার সুদ পাও, তাহলে 5 বছর কবার সুদ পাবে স্যার? 10 বার। 5 × 2। সুতরাং তোমাকে মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দিতে হবে, অঙ্কটা কি দিয়েছে? হাফ ইয়ারলি দিয়েছে নাকি মান্থলি দিয়েছে নাকি কোয়ার্টারলি দিয়েছে? স্যার এই অঙ্কটা তো হাফ ইয়ারলি দিয়েছে। হাফ ইয়ারলি যদি দেয়, তার মানে তোমার রেট অফ ইন্টারেস্ট যত থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করবে, ঠিক আছে স্যার? না এর তুমি যত দিয়ে ভাগ করবে ততই গুণ করবে, এটা আমি আগে শিখিয়েছিলাম, রুলস গুলো লিখেও দিয়েছিলাম, ঠিক আছে? এই জন্য বলছি আগে তোমরা থার্ড সেমিস্টার যে ভিডিওগুলো এগুলো দেখে নাও, তাহলে খুব সুবিধা হবে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে তোমার 1000 টাকা, এটা হচ্ছে তোমার কত? 1 প্লাস আই মানে 1.06, একবারে বলতেই পারি 1 এর সাথে এটা লিখে দিচ্ছি 1 প্লাস আই মানে 1 প্লাস 0.06 মানে 1.06। এন কত? এন হচ্ছে 10। তাহলে করে ফেলো। কি করে ক্যালকুলেটর করতে হয় শিখিয়ে দিয়েছি। 1.06 টু দি পাওয়ার 10 আছে, কি করে করবে একটু বলো স্যার? 1.06 ইনটু ইকুয়াল টু 10 এর 9 বার পেজ করো। 1.06 ইনটু ইকুয়াল টু 9 বার পেজ করো। 1 2 3 4 5 6 7 8 9, যেটা বেরোলো তার সাথে 1000 গুণ করো, কত হচ্ছে? 1791 টাকা। 1791 টাকা হয়ে গেল, ঠিক আছে? 1791 টাকা। তো পাশেরটা মুছে দিই। এটাই যদি আমাকে টেবিল ফ্যাক্টরে করতে বলে তাহলে কি বসবে? আমি বারবার বলছি, যদি তুমি দেখো কম্পাউন্ডিং টেকনিকে এই দুটোই বসে, এই দুটো বসে কম্পাউন্ডিং টেকনিক। এটা কম্পাউন্ডিং টেকনিকের অঙ্ক, এই দুটোর মধ্যে একটা বসবে। অ্যানুইটির ক্ষেত্রে সিবিএ, আর যেখানে অ্যানুইটি নেই সেক্ষেত্রে সিবিএ। তাহলে এটা আরেকটা ফর্মুলা টেবিল ফ্যাক্টরে যদি বলি, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে, ইনটু কি লিখবে? সিভিএফ মানে কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। এখানে লিখবে আই কমা এ, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ভ্যালু কত ছিল? 1000 টাকা। সিভিএফ আই কমা এন, এখানে ব্র্যাকেটে লিখো সিভিএফ আই মানে রেট অফ ইন্টারেস্ট কত? 6%, 0.06। এন কত? 10। তো এটা মানে যেটা শেখানো আমি হতো কত, যেটা কি এটা ভ্যালু কি করে বের করতে হয়? এক তো এটা টেবিল বলে দেবে ওকে, আর যদি বলে না দেয় সেক্ষেত্রে তুমি কিভাবে করবে সেটা শিখিয়েছি। ক্যালকুলেটরে লিখবে 1.06 ইনটু দিয়ে 9 বার প্রেস করবে। 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এটা বের হচ্ছে 1.791 আর এটা 1000, তাহলে কত হচ্ছে? এটাই বের হবে 1791, ঠিক আছে? তাহলে হাফ ইয়ারলি দিকে কিভাবে করতে হবে শিখিয়ে দিলাম। যদি এটা মান্থলি বলতো তাহলে কি করে করতাম? মান্থলি। তাহলে তুমি আইটা আলাদা করে করে নাও। আইটা কত পার্সেন্ট রেট ছিল? 12% মানে 0.12। তার মানে মান্থলি বলেছে মানে বছরে কবার ইন্টারেস্ট? বছরে 12 বার ইন্টারেস্ট দেবে, তার মানে 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করো, এটাকে 12 দিয়ে ভাগ করো। তাহলে 0.12 কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো? 0.12 কে 12 দিয়ে ভাগ করলে 0.01 আর এন মানে নাম্বার অফ ইয়ার্স কত ছিল? 5। যত দিয়ে ভাগ করতে হয় তত দিয়ে গুণ করতে, ঠিক আছে? বছরে যদি 12 বার ইন্টারেস্ট দাও, 5 বছরে তুমি 60 বার ইন্টারেস্ট পাবে, 60 বার, ঠিক আছে? তার মানে এটা কি হবে? এটা করে ফেলো। তাহলে যদি হাফ ইয়ারলি বলে তাহলে কি করে করবে? এখানে পিভি মানে 1000 টাকা, এটা হচ্ছে তোমার 1 প্লাস 0.01 টু দি পাওয়ার 6। পড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, পড়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, বলে ইচ্ছি করে দেবো, না করার কোনো ব্যাপার নেই। এখানে লিখবো 1000 ইনটু 1.01 টু দি পাওয়ার 6,
তাহলে ক্যালকুলেটরে কি লিখবে এখানে লিখেছি, এটার ভ্যালু বের করব কি করে, 1.01 ইনটু দিয়ে ইকুয়াল টু কতবার প্লেস করব, 59 টাইমস। তার মানে 60 আছে বলে 59 টাইমস। 1.01 ইনটু দিয়ে ইকুয়াল টু প্লেস করব 59 টাইমস। 59 টাইমস প্লেস করো। কত বের হচ্ছে, 1.8166। এটা করে বের হচ্ছে 1000 ইনটু 1.8167 ইনটু 1000 করে কত বের হচ্ছে, 1817 টাকা। 1817 টাকা। তো বেরিয়ে গেল এটা, বেরিয়ে গেল এটা, বোঝা গেল তো। এখন তুমি যদি বলো স্যার এইটাই করবো, একই ব্যাপার হবে, একই ব্যাপার হবে। আমি বলে দিচ্ছি এটাই করলে কি হবে, শুধু এখানে 0.06 তো হবে না, এটা হবে 0.01, ঠিক আছে, আর এটা হবে 7। সেক্ষেত্রে এটা হয়ে যাবে 1.8167, 1.8167, তাহলে এটা হবে 1800। ঠিক আছে, বোঝা গেল। আর কি করব, হাফ ইয়ারলি করলাম, হাফ ইয়ারলি আর একটা নাম তোমার সেমি অ্যানুয়ালি, মান্থলি করলাম, এবার কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে বছরে কবার ইন্টারেস্ট, স্যার বছরে 4 বার ইন্টারেস্ট। কোয়ার্টারলি মানে বছরে 4 বার ইন্টারেস্ট। বছরে 4 বার ইন্টারেস্ট মানে এটাকে 4 দিয়ে ভাগ করো, তোমরা এটাকে 0.03, আর বছরে যদি 4 বার ইন্টারেস্ট হয় তাহলে 5 বছরে 20 বার ইন্টারেস্ট, 5 × 4 1.03 20। ঠিক আছে, করে ফেলো 1.03 20 বার 20, 19 বার পেস করবো। 1.03 ইনটু ইকুয়াল টু 19 বার পেস করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, কত হচ্ছে 1.806। এটা হচ্ছে তোমার 1.806। তারপরে গেল হাজারের সঙ্গে এর সঙ্গে 1000 মাল্টিপ্লাই করলো, কত হচ্ছে 1806। ঠিক আছে, এবার এক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, এটা 3% 0.03, আর ওটা 20, 60 এর জায়গায় এটা হয়ে যাবে 20। এটা কত বেরিয়েছিল, এটা বেরিয়েছিল 1.806, 1.806, অ্যানসার বের হবে 1806। তাহলে দুটোতেই করে দিলাম, এটাও হয়ে গেল। এবার আমরা করব কম্পাউন্ডেড ভ্যালু অফ আ সিরিজ অফ আনইকুয়াল ক্যাশ ফ্লো। এটা কিভাবে করতে হয় দেখতে হবে তোমাদের। আচ্ছা, এতক্ষণ কি হচ্ছিল, আচ্ছা আগে পয়েন্টের নাম বলে এখন কি পয়েন্ট করব, কম্পাউন্ডেড ভ্যালু অফ আ সিরিজ অফ আনইকুয়াল ক্যাশ ফ্লো। এতক্ষণ কি হচ্ছিল, প্রথম বছরের শুরুতে, মন দিয়ে শুনবে, প্রথম বছরের শুরুতেই তুমি এত টাকা ডিপোজিট করে দিয়েছিলে, যেমন আগের অঙ্ক ছিল, প্রথম বছরের প্রথমে তুমি 5000 টাকা ডিপোজিট করেছিলে, 5 বছরের শেষে তুমি কত টাকা পাবে, ফিউচার ভ্যালু বের করতে বলেছে। আজকে কি বলেছে, এখন কোশ্চেনটা বলছে তুমি প্রথম বছর এত ডিপোজিট করেছো, দ্বিতীয় বছর এত ডিপোজিট করেছো, তৃতীয় বছর এত ডিপোজিট করেছো, চতুর্থ বছর এত ডিপোজিট করেছো, পঞ্চম বছর এত ডিপোজিট করেছো, তাহলে 5 বছরের শেষে তুমি টোটাল কত টাকা পাবে। আগের অঙ্কটা টোটালি আলাদা ছিল, আগে যতগুলো পড়লাম দুটো যে টপিক পড়লাম দুটো আলাদা ছিল, একদম 5000 টাকা তুমি ডিপোজিট করেছো, আজকে 5 বছর পর কত টাকা পাবে। আর এখানে কি বলেছে, এখানে বলেছে প্রথম বছর 1000 টাকা ডিপোজিট করেছিল, 5 বছরের পর কত টাকা পাবে, অর্থাৎ এই 1000 টাকার উপর তুমি ক বছরের ইন্টারেস্ট পাবে, 4 বছরের ইন্টারেস্ট পাবে। এই 1000 টাকার উপর তুমি 4 খানা ইন্টারেস্ট পাবে, 4 বার ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, তারপর 2 নম্বর বছরে তুমি 1500 টাকা ডিপোজিট করেছো, ঠিক আছে, 2 নম্বর বছরে তুমি 1500 টাকা ডিপোজিট করে, তাহলে এই টাকা তুমি 5 নম্বর বছরে তো পাবে, তাহলে ক বছরের ইন্টারেস্ট হবে, 3 বছরে। ঠিক আছে, 3 বছরে। আচ্ছা, তারপর 3 নম্বর বছরে তুমি 2000 টাকা ডিপোজিট করেছো, এরপর ক বছরে ইন্টারেস্ট হবে, 2 বছরে। 4 নম্বর বছরে তুমি 2000 টাকা ডিপোজিট করেছো, এখানে কত বছরে ইন্টারেস্ট হবে, 1 বছরে। কিন্তু 5 নম্বর বছরে 3000 টাকা ডিপোজিট করেছিলে, তুমি কোনো ইন্টারেস্ট পাচ্ছ না। তাহলে জিনিসটা বোঝা গেল তো। তার মানে আমাকে কিন্তু বের করে দেখাতে হবে, বের করে দেখাতে হবে। কি
করে এখানে কত টাকা হবে? আজকে ধরো 1 নম্বর বছরে তুমি 1000 টাকা জমা করলে 4 বছর পর সেই টাকাটার ভ্যালু কত হবে? তাহলে করে দেখো, শিখিয়েছিলাম নিয়ম। প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার n, ঠিক? প্রেজেন্ট ভ্যালু 1000 টাকা, 1 প্লাস i মানে কত পার্সেন্ট? স্যার পার্সেন্টেজ তো বললেন, এটা ধরো এই অঙ্কটার পার্সেন্টেজ ছিল তোমার 10%, পার্সেন্টেজ ছিল তোমার 10%, মানে 0.1, 1 প্লাস 0.1 ক বছর পর? 4 বছর। এই টাকাটা ধরো 1 নম্বর বছরে তুমি 1000 টাকা জমা করেছো, 4 বছরের শেষে তুমি কত টাকা পাবে? প্লাস হয়ে গেল, এটা করে ফেলো। 1000 ইনটু 1.1 টু দি পাওয়ার 4, 1.1 টু দি পাওয়ার 4 কি হয় করতে শিখেছি। এটা হচ্ছে 1464, ঠিক আছে? আচ্ছা, 1500 টাকা তুমি ডিপোজিট করেছো 2 নম্বর বছরে, 5 নম্বর বছরে কত টাকা? অর্থাৎ এই টাকাটা তোমার 3 বছর খাটবে, 3 বছর খাটবে, কত টাকা? 1500, 1.1 টু দি পাওয়ার 3 কত হচ্ছে? 1500 টাকা গুণ করে দাও, 1996, ঠিক আছে? আমি পয়েন্টটাকে অ্যাভয়েড করে যাচ্ছি, 1996, রাউন্ড ফিগার বলতে সুবিধা হবে, তোমাদের বলতে সুবিধা হবে 1996, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর বছরে তুমি 2000 টাকা ডিপোজিট করেছো, 5 নম্বর বছরে কত টাকা পাবে? এই টাকাটা তোমার 2 বছর খাটবে, এই টাকাটা তোমার 2 বছর খাটবে, কত হচ্ছে? 3630। আচ্ছা, 4 নম্বর বছরে তুমি 2500 টাকা ডিপোজিট করলে, এটা 5 নম্বর বছরে পাবে, ঠিক আছে? তাহলে কত হবে এটা? এই টাকা তোমার 1 বছর খাটতে হবে, 1 বছর খাটবে মানে 1 বছরের ইন্টারেস্ট হবে। 2500 ইনটু 1.1 কত হচ্ছে? 2750। আর 5 নম্বর বছরে তুমি 3000 টাকা ডিপোজিট করলে, তুমি কোনো ইন্টারেস্ট পাবে না, 3000 টাকাই হবে, এর ভ্যালু 3000 টাকাই টোটাল করে দাও, ঠিক আছে? টোটাল করে দিলে যেটা হবে সেটাই তোমার ফিউচার ভ্যালু, টোটাল করে যেটা হবে সেটাই তোমার ফিউচার ভ্যালু। তাহলে কি করে করলে বলতে পারি? 3000 প্লাস 2750 প্লাস 3630 প্লাস 1996 প্লাস 1464, টোটাল কত হচ্ছে? 12840। এই অঙ্কটা করার জন্য তোমার কাছে আরো একটা অল্টারনেটিভ প্রসেস আছে, সেটাও দেখে রাখো, অ্যাকচুয়ালি এক্সামে যদি এই অঙ্ক আসে, তুমি তো এইভাবে করে দেখাতে পারো না, এরকম ডায়াগ্রাম করে তুমি কখনো দেখাতে পারবে না, তোমাকে কিভাবে দেখাতে হবে সেটা দেখে রাখো, এই অঙ্কটাই যদি এক্সামে আসে তুমি কিভাবে করতে হবে এটা দেখে নাও। ঘরগুলো বলে দিচ্ছি কি ঘর হবে। প্রথমে লিখো ইয়ার, ঠিক আছে? তারপরে ঘরে লিখবে ইনভেস্টেড, তুমি কত টাকা ইনভেস্ট করেছো, কত টাকা তুমি ইনভেস্ট করেছো, ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তারপরে লিখো নাম্বার অফ ইয়ার কম্পাউন্ডিং, নাম্বার অফ ইয়ার কম্পাউন্ডিং মানে তুমি বুঝতেই পারছো 1 নম্বর বছরে তুমি ইনভেস্ট করলে, তারপর তুমি 5 নম্বর বছরে ভ্যালু কত হবে? অর্থাৎ ওই টাকাটা 4 বছর খাটবে, অর্থাৎ তুমি 4 বার ইন্টারেস্ট পাবে। নাম্বার অফ ইয়ার কম্পাউন্ডেড, তারপর হচ্ছে তোমার সিভিআইএ, ঘাবড়ানোর কিছু নেই, সিভিআইএ পেপার ফর্মুলা হচ্ছে 1 প্লাস i টু দি পাওয়ার n, এটাকে বলে সিভিআইএ, বা তোমার যদি বুঝতে অসুবিধা সিভিআইএ না সিভিএ, তুমি সিভিএ করে লিখতে পারো, কেউ সিভিআইএ করে, কেউ সিভিএ করে, তারপর লাস্টে ফিউচার ভ্যালু। তো দেখো 5 বছর লেখো, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। প্রথম বছর কত টাকা ডিপোজিট করেছিলাম দেখে নাও, 1000, 1500, 2000, এই টাকাগুলো লেখো, 1000, 1500, 2000 আর 2500 আর 3000, 2500 আর 3000, ঠিক আছে? তুমি প্রথম বছর 1000 টাকা ডিপোজিট করেছো, দ্বিতীয় বছর 1500 টাকা, তৃতীয় বছর 2000 টাকা, চতুর্থ বছর 2500 টাকা, পঞ্চম বছর 3000 টাকা ডিপোজিট, অর্থাৎ
তুমি যে ডিপোজিট করেছো প্রতি বছর ডিফারেন্ট অ্যামাউন্ট ডিপোজিট করেছো। তো মাথায় রাখতে হবে এরপরেই যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করবো সেখানে থাকবে প্রতি বছর সেম অ্যামাউন্ট ডিপোজিট করেছো। আগের অঙ্কগুলো সিঙ্গেল অ্যামাউন্টের অঙ্ক ছিল, এটা সিরিজের অঙ্ক, এটা সিরিজের অঙ্ক। আবার বলছি আগের অঙ্কগুলো সিঙ্গেল অ্যামাউন্টের অঙ্ক ছিল, সিঙ্গেল অ্যামাউন্টের অঙ্ক ছিল, সিঙ্গেল মানে একবারই ডিপোজিট করেছিল, কিন্তু এখন সিরিজের অঙ্ক। হ্যাঁ, এখন যেটা করছি এটা আনইকুয়াল সিরিজ হবে, পরের অঙ্কটা ইকুয়াল সিরিজ হবে। যেখানে ইকুয়াল সিরিজ থাকবে, সিরিজটা যদি ইকুয়াল থাকে তখন এই যে অ্যানুইটি, আর সিরিজ ইকুয়াল না থাকে তখন অ্যানুইটি হয় না। ঠিক আছে, তুমি ফার্স্ট ইয়ারে 1000 টাকা জমা দিয়েছো, তা 1000 টাকা যদি ফার্স্ট ইয়ারে জমা দাও তুমি ক বছরের ইন্টারেস্ট হবে? 4 বছরের ইন্টারেস্ট পাবে। কারণ কেন 4 বছরের ইন্টারেস্ট পাবে? তুমি 5 বছরে টাকাটা পেয়ে যাচ্ছ। 2 নম্বর বছরে যদি ডিপোজিট দাও তাহলে তুমি এটা 3 বছরের ইন্টারেস্ট পাবে, কারণ আমার পিরিয়ডই ছিল 5 বছর। 3 নম্বর বছরে ইনভেস্ট করলে তুমি 2 বছরের ইন্টারেস্ট পাবে, 4 নম্বর বছরে ইনভেস্ট করলে 1 বছরের ইন্টারেস্ট পাবে, 5 নম্বর বছরে ইনভেস্ট করলে কোনো ইন্টারেস্ট পাবে 0। তো এখানে 1 প্লাস i টু দি পাওয়ার n কি করে হচ্ছে, মানে 1.1 টু দি পাওয়ার 4, 1.1 to the power 3, 1.1 square, 1.1 to the power 1, and 1.1 to the power 0. That anything to the power 0 equal to 1, 1, জানি 1.1 to the power 1 করলে 1.11, এটা 1.21, এটা 1.331, টোটালটা করে দেখো কত হচ্ছে 1.1 to the power 4, 1.4641। গুণ করে দাও হাজারের সঙ্গে, ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা জানো, ইনভেস্টমেন্ট মানে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালুর সাথে এটা মাল্টিপ্লাই করো, তাহলে 1000 ইনটু 1.4641 কত হচ্ছে 1464 টাকা। তারপর 1500 ইনটু 1.331 কত হচ্ছে 1996 টাকা। 2000 ইনটু 1.21 কত হচ্ছে 2420 টাকা। তারপর 2500 ইনটু 1.1 কত হচ্ছে 2750 টাকা। ওটা 3000 সঙ্গে এক গুণ করলে 3000 টোটাল করে দাও, এটা হচ্ছে ফিউচার ভ্যালু। 1464 প্লাস 1996 প্লাস 2420 প্লাস 2450 প্লাস 3000, টোটাল কত হচ্ছে 11620। এটা হচ্ছে তোমার ফিউচার ভ্যালু। টুকে নাও এত অবধি। আচ্ছা, এরপরে লাস্ট টপিক দেখো, কম্পাউন্ডিং টেকনিকে 4টে পয়েন্ট বলেছি, 3টে পয়েন্ট বলা হয়ে গেছে, লাস্ট পয়েন্টটা অ্যানালাইসিস করব। সেটা কি কম্পাউন্ড ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। ঠিক আছে, কম্পাউন্ড ভ্যালু অফ অ্যান অ্যানুইটি জিনিসটা কি খুব সুন্দর করে বুঝতে হবে তোমাকে। বেসিক্যালি যে কম্পাউন্ডিং টেকনিক, এখানে দুটো সিরিজ নিয়ে আলোচনা করা, মানে দুটো টপিক নিয়ে আলোচনা করবে। একটা হচ্ছে তোমার একবারই সিঙ্গেল অ্যামাউন্ট ডিপোজিট, একটা সিঙ্গেল অ্যামাউন্ট ডিপোজিট। যে প্রথম দুটো পয়েন্ট করলাম ওখানে কি ছিল, সিঙ্গেল ক্যাশ ফ্লো, বা বলতে পারো একবারই ডিপোজিট করব, একবারই ডিপোজিট করব। আর লাস্ট যে দুটো পয়েন্ট 3 নম্বর আর 4 নম্বর পয়েন্ট, ওখানে ডিপোজিট হবে একটা সিরিজ বেসিসে, সিরিজ বেসিসে। সিরিজ বেসিসে মানে কি প্রতি বছর তুমি ডিপোজিট করবে, প্রতি বছর ডিপোজিট করবে, কিন্তু পয়েন্ট 1 আর পয়েন্ট 2 তে ডিপোজিট একবারই করেছিলে। যে প্রথম দুটো পয়েন্টে তুমি ডিপোজিট একবারই করেছিলে, কিন্তু পরের দুটো পয়েন্টে প্রতি বছর ডিপোজিট করছো। হ্যাঁ, তবে ঠিক 3 নম্বর পয়েন্টটা যে তুমি ডিপোজিট করছো না প্রতি বছর, এটা সত্যি প্রতি বছর যে ডিপোজিট করছি, সরি প্রতি বছর যে ডিপোজিট করছি, ডিপোজিটের অ্যামাউন্টটা ডিফারেন্ট। প্রথম বছরে একটা ডিপোজিট দেখো এক্স্যাক্টলি মনে পড়ছে না কত ছিল অঙ্কটাই, 500 করে ডিফারেন্স ছিল। প্রথম বছর 1000, তারপরে 1500, 2000, 2500, 3000 এরকম ডিপোজিট ছিল, প্রতি বছর ডিফারেন্ট ছিল, আলাদা আলাদা ছিল। কিন্তু এখন যেটা করবো সেটাকে কম্পাউন্ড ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। এটাও একটা সিরিজের অঙ্ক, প্রতি বছর ডিপোজিট করব, কিন্তু এখানে ডিপোজিটের অ্যামাউন্টটা থাকবে সেম অ্যামাউন্ট, সেম অ্যামাউন্ট। ঠিক আছে, এখানে ডিপোজিটের অ্যামাউন্ট থাকবে সেম অ্যামাউন্ট। এটা কিভাবে করবো সেটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো চলো একটা অঙ্ক দিয়ে দিই। ধরো কোশ্চেনটা দেখো, সাপোজ ₹1000 ডিপোজিটেড
Suppose rupees 1000 deposited at the end of every year. At the end of every year. তো কি বলছে, ধরছি মানে মনে করো 1000 টাকা ডিপোজিট করা হচ্ছে প্রতি বছরের শেষে, ঠিক আছে, at the rate 12% per annum, at the rate 12% per annum, ঠিক আছে, compounded annually for 5 years. For 5 years, ঠিক আছে, ক্যালকুলেট ফিউচার ভ্যালু। সিজি কোশ্চেন দিয়েছে, এমন কিছু বলেনি, বলছে মনে করো প্রতি বছর ডিপোজিট করা হচ্ছে 1000 টাকা করে, প্রতি বছর 1000 টাকা করে ডিপোজিট করা হচ্ছে। কোথায় ডিপোজিট করা, মানে ডিপোজিট যে করা হচ্ছে, ডিপোজিটটা বছরের শুরুতেও করা হতে পারে, শেষেও করা হতে পারে। এখানে ডিপোজিট করা হচ্ছে প্রতি বছরের শেষে করা হলো, প্রতি বছরের শেষে ডিপোজিট করা হচ্ছে। 12% রেট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর 5 ইয়ার্স। তোমাকে ফিউচার ভ্যালু বের করতে বলেছে। তো বুঝতেই পারছো ফিউচার ভ্যালু বের করতে কিভাবে করবো, দেখো কিভাবে করবো। দেখো তোমরা করার চেষ্টা করো, আগের অঙ্কটা যেভাবে করেছিলে এই অঙ্কটা সেভাবে করো। আগের অঙ্কটা ডিফারেন্ট অ্যামাউন্ট ছিল, আর এখানে একটাই অ্যামাউন্ট আছে। দেখো করার চেষ্টা করো কি করে করতে হবে। তো দেখো প্রথমে যদি আমরা লাইন ডায়াগ্রাম আঁকি একটা, এটা 1 নম্বর বছর, 2 নম্বর বছর, 3 নম্বর বছর, 4 নম্বর বছর, 5 নম্বর বছর। তুমি যে ডিপোজিট করছো প্রতি বছরের শেষে, কি বলেছে কোশ্চেনে, বলেছে at the end of the year ডিপোজিট করছো। অর্থাৎ প্রথম 1000 টাকা যদি প্রথম বছরের শেষে ডিপোজিট করো, তার মানে প্রথম বছরের শেষে ডিপোজিট করলে ইন্টারেস্ট পাবে কত বছর, এই বছর পাবে, এই বছর পাবে, এই বছর পাবে, এই বছর 4 বছর পাবে। আবার 2 নম্বর বছরের শেষে ডিপোজিট করলে 3 বছর ইন্টারেস্ট পাবে, 3 বছরের শেষে ডিপোজিট করলে তুমি 2 বছর ইন্টারেস্ট পাবে, 4 বছরের শেষে ডিপোজিট করলে 1 বছর ইন্টারেস্ট পাবে, আর 5 বছরের শেষে ডিপোজিট করলে 1 বছর ইন্টারেস্ট পাবে। তো বুঝতে পারছো? তো দেখো করার চেষ্টা করতে হবে আমাকে। প্রথমে লিখলাম ইয়ার, যেটা আগে অঙ্কে করেছিলাম, দেখো প্রথমে ইয়ার 1 2 3 4 5, ঠিক আছে। তারপর যে ইনভেস্টমেন্ট ছিল, প্রতি বছরই তোমার 1000 টাকা ইনভেস্টমেন্ট ছিল, 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা। তারপর কি ছিল, নাম্বার অফ ইয়ার্স কম্পাউন্ডেড, অর্থাৎ তুমি কত বছরের ইন্টারেস্ট পাবে, নাম্বার অফ ইয়ার্স কম্পাউন্ডেড। ঠিক আছে, তুমি প্রথম বছরের শেষে যদি ডিপোজিট করো, প্রথম বছরের শেষে ডিপোজিট করলে তুমি 4 বার ইন্টারেস্ট পাবে, দ্বিতীয় বছরের শেষে ডিপোজিট করলে 3 বার ইন্টারেস্ট পাবে, তৃতীয় বছরের শেষে ইনভেস্ট করলে 2 বার ইন্টারেস্ট পাবে, 4 নম্বর বছরের শেষে ইনভেস্ট করলে 1 বার ইন্টারেস্ট পাবে, 5 নম্বর বছরের শেষে ইনভেস্ট করলে 1 বারও ইন্টারেস্ট পাবে, 0 হয়ে গেল। তারপর কি শিখেছিলাম, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর, সিভিএফ কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। ঠিক আছে, এটা কি করে করতে হয় এটাও শিখেছিলাম, ক্যালকুলেটর নাও, এটা শিখেছিলাম 1 প্লাস i টু দি পাওয়ার a। তাহলে এটা কত হচ্ছে, কত পার্সেন্ট ছিল, 12%, মানে 1.12 টু দি পাওয়ার 4, 1.12 টু দি পাওয়ার 3, 1.12 স্কয়ার, 1.12 1 আর 1.12 0, এনিথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1, 1.12 টু দি পাওয়ার 1 মানে 1.12, তারপর হচ্ছে 1.12 স্কয়ার কত হচ্ছে 1.2544, 1.2544, তারপর হচ্ছে 1.12 পাওয়ারে কিউব আছে কত হচ্ছে 1.405, 1.405, তারপর 1.12 টু দি পাওয়ার 4 আছে কত হচ্ছে 1.573। এবার এখানে ফিউচার ভ্যালু বের করে দেবো, কি করে করতে হয়, এই ইনভেস্টমেন্টের সঙ্গে ইনভেস্টমেন্ট মানে প্রেজেন্ট ভ্যালুকে সিডিএফ দিয়ে মাল্টিপ্লাই করব, 1000 ইনটু 1.573 কত হচ্ছে 1573, তারপর 1000 ইনটু 1.405 1405, এটা হচ্ছে 1254,
এটা হচ্ছে 1120 আর এটা হচ্ছে তোমার 1000। টোটাল করতে হবে, টোটাল করে দেওয়া হবে হচ্ছে 1573 প্লাস 1405 প্লাস 1254 প্লাস 1120 প্লাস 1000 কত হচ্ছে 6352। হয়ে গেল, হয়ে গেল, ব্যাস হয়ে গেল। তুমি বলে স্যার এটা তো এমন কিছু শেখানো ছিল না, আগের অঙ্কটা এটা তো সেমই অঙ্ক। হ্যাঁ সেমই অঙ্ক, কিন্তু এই অঙ্কটা করার জন্য কি আর কি কোনো শর্টকাট প্রসেস আছে? আর কি কোনো শর্টকাট প্রসেস আছে? যদি শর্টকাট প্রসেস থাকে তাহলে কি কিভাবে করতে হবে আমি বলছি। এই অঙ্কটা করার জন্য আরেকটা শর্টকাট প্রসেস আছে যেটা আগের অঙ্কে ছিল না। আগের অঙ্কে কেন শর্টকাট প্রসেস ছিল না? কারণ ইনভেস্টমেন্ট ডিফারেন্ট ছিল, এখানে ইনভেস্টমেন্ট সেম আছে। তার মানে একটা শর্টকাট প্রসেস আছে, সেই শর্টকাট প্রসেসটা এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি। কি শর্টকাট প্রসেসটা দেখো, অ্যামাউন্টও সেম 1000 টাকা, তাই তো? অ্যামাউন্টও সেম 1000 টাকা, আমি এখানে লিখছি বোঝানোর জন্য 1000 টাকা, তাই না? 1000 টাকা। এবার তুমি যদি এইগুলোকে সবকটাকে একবারে যোগ করে দাও, এই 1000 এর সঙ্গে কি যোগ করব? সাম অফ, এখানে লেখো সাম অফ সিপিএফ। তাহলে দেখবে কত বেরোচ্ছে, দেখো না, করে দেখো না বেরোচ্ছে কিনা, তারপরে তো এই বলবে এটা করা যাবে কি করা যাবে না। এই সিপিএফ এর সামটা যোগ করো, সিপিএফ এর সামটা যোগ করো, দেখো কত দাঁড়াচ্ছে 1.573 প্লাস 1.405 প্লাস 1.2544 প্লাস 1.12 প্লাস 1 কত হচ্ছে 6.3524, 6.3524। এবার এর সঙ্গে 1000 মাল্টিপ্লাই করে দাও, কত হচ্ছে 6352। তার মানে পসিবল, আমরা যেটা করলাম ঠিকই করেছি, ঠিক আছে? আমরা যেটা বললাম সেটা ঠিকই করেছি। তো দেখো আমাকে কি বের করতে বলেছিল? আমাকে বের করতে বলেছিল ফিউচার ভ্যালু। এখানে অ্যানুইটি কেন বললাম? প্রতি বছর যদি ডিপোজিট অ্যামাউন্ট সেম থাকে তখন তাকে অ্যানুইটি বলে, তাই এটা অ্যানুইটির অঙ্ক। ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বের করার ফর্মুলাটা কি করতে পারি আমরা? এখানে যে 1000 টাকা ছিল প্রতি বছর সেম অ্যামাউন্ট ডিপোজিট করতে, তাহলে 1000 টাকাটা হচ্ছে তোমার অ্যানুইটি। অ্যানুইটির সঙ্গে যদি আমরা সাম অফ সিভিএফ মাল্টিপ্লাই করে দিই তাহলে বেরিয়ে যাবে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। দেখো future value of annuity বের করে দেখো, future value of annuity equal to, দেখো future value of annuity equal to future value of annuity, future value of annuity বের করার নিয়মটা কি? annuity, annuity মানে কি? annuity মানে কি ইনটু এর সাথে কি করবে? এর সাথে কি করব আমি কি বললাম স্যার? সাম অফ সিপিএফ। তো তুমি সাম অফ সিপিএফ লিখতে পারো, কোনো ভুল বলছি না, কোনো ভুল বলছো না তোমরা। এই সাম অফ সিপিএফ লিখতে পারো, এটা লিখো সাম অফ সিপিএফ, ঠিক আছে? সাম অফ সিপিএফ যদি না লিখো তার বদলে আরেকটা কথা লিখতে পারো। কি লিখতে পারি তার বদলে? সিভিএএফ, সিভিএএফ। অর্থাৎ সিপিএফ কখন ইউজ করব? যদি তোমার সিঙ্গেল অ্যামাউন্ট থাকে তখন সিপিএফ, যদি দেখো অ্যানুইটির কোশ্চেন তাহলে তুমি করবে সিভিএ। সিভিএফ এর ফুল ফর্ম কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। এটা বোঝা গেল কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। তার মানে অ্যানুইটি তোমার 1000 টাকা ছিল আর কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর কত পেয়ে গেল? 6 পয়েন্ট, যেটা বললাম 353, তাহলে হচ্ছে 6353। তাহলে বোঝা গেল দুটো ফর্মুলা শিখিয়ে দিলাম। তাহলে বোঝা গেল। এইবার দেখো এই যে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি না, এটা বের করার ফর্মুলা আছে যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে শিখেছিলাম। কি ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বের করব? এফপি, এখানে লিখছি এ, থার্ড ব্র্যাকেট দাও 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আই, ঠিক আছে? তো দেখো এখানে অ্যানুইটি অ্যামাউন্ট কত ছিল স্যার? অ্যানুইটি অ্যামাউন্ট ছিল 1000 টাকা, এখানে লিখে দাও 1000 টাকা। 1 প্লাস আই, আই মানে রেট অফ ইন্টারেস্ট 12%, মানে 1.12, n কত বছরে ছিল স্যার? 5 বছর, 5 minus 1 divided by 0.1 করে দাও কত দাঁড়াচ্ছে? করে দাও কত দাঁড়াচ্ছে? এটা আগে করে নাও 1.12 to the power 5, এটা হচ্ছে 1000 ইনটু এটা দাঁড়াচ্ছে 6.353 মানে 6353। এখন তুমি বলছো এটা কি করে ক্যালকুলেট করবে? এটা তো আগে বহুবার শিখেছি, তবু বলতে হবে। দেখো 1.12 টু দি পাওয়ার 5 মানে ক্যালকুলেটর লিখবে 1.12 ইনটু দিয়ে 4 বার ইকুয়াল টু প্লেস করবে 4 টাইম,
করে যেটা বেরোবে তার থেকে 1 বাদ দেবে, ডিভাইড করবে 0.12, করে তোমার যে অ্যানসারটা বেরোবে সেটা বেরোবে 6.35। আমি কি লিখেছিলাম যে এটা যে করলাম এটা করার আরেকটা ফর্মুলা অর a ইনটু সাম অফ CVA বা CVAA, অর্থাৎ আমি কি বলতে পারি এই যে এটা 1 প্লাস i টু পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই i, এটাকেই বলে CVAA অ্যান্সার বলতে পারেন, এটাই হচ্ছে CVAA। তাহলে বোঝা গেল কত রকম ভাবে করে দিই। এইবার আমরা থার্ড সেমিস্টারে যে কনসেপ্ট শিখেছিলাম এবার সেই কনসেপ্ট চলে আসবে। আমরা বলেছিলাম অ্যানুইটিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, অ্যানুইটিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, একটা হচ্ছে তোমার অ্যানুইটি ডিউ। লিখে দিচ্ছি, সব লিখে দিচ্ছি, সব শিখেছি। বললাম না আগের জিনিসগুলো যদি তোমার জানা থাকে তাহলে এইগুলো নতুন করে আমরা কিছু বলতে হবে না। কি বলছিলাম, আগের জিনিসগুলো যদি আমার জানা থাকে তাই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর অ্যানুইটি, আমাকে নতুন করে কিছু শেখাতে হবে না। এই বলছি বারবার বলছি ওটা দেখে নাও, তাহলে আমাকে এত বলতে হবে না, জিনিসগুলো তোমাদের খুব ইজি লাগবে। তাহলে কি করলাম, অ্যানুইটি, অ্যানুইটি দুটো ভাগ, একটা হচ্ছে তোমার অর্ডিনারি অ্যানুইটি, অর্ডিনারি অ্যানুইটি, আর একটা হচ্ছে তোমার অ্যানুইটি ডিউ। অর্ডিনারি অ্যানুইটি কখন ইউজ করা হয় আর অ্যানুইটি ডিউ কখন ইউজ করা হয়, এমন কোন অঙ্ক দিলে তুমি বুঝবে এটা অ্যানুইটির অঙ্ক দিয়েছে, যদি কোশ্চেনে ইনস্টলমেন্ট বলে দেয়, ইচ ইয়ার বলে দেয়, অ্যানুয়াল বলে দেয়, ঠিক আছে, এরকম অঙ্ক থাকলে তোমাকে বুঝতে হবে এটা অ্যানুইটির অঙ্ক দিয়েছে। আর অর্ডিনারি অ্যানুইটি কি বলেছিলাম, যদি আমরা প্রতিটা ইনস্টলমেন্ট বলো বা ডিপোজিট বলো ইনভেস্টমেন্ট বলো প্রতি বছরের শেষে করি, প্রতি বছর এট দ্য এন্ড অফ দ্য ইয়ার হলে অর্ডিনারি অ্যানুইটি, আর এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার হলে তখন তাকে বলে অ্যানুইটি ডিউ। তো দেখো আমি লিখিয়ে দিচ্ছি, আমি আগে লিখেছিলাম যখন থার্ড সেমিস্টারে অঙ্কগুলো পড়েছিলাম তখন আমি সব ডিটেইলসে লিখিয়েছিলাম, সেটাই আবার লিখিয়ে দিচ্ছি জাস্ট ছোট করে। বলছে যে ফার্স্ট পেমেন্ট ইজ মেড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। অর্ডিনারি অ্যানুইটি কখন হবে, ফার্স্ট পেমেন্ট, এরকম ফার্স্ট পেমেন্ট, সে পেমেন্ট তোমার ইনস্টলমেন্টও হতে পারে, তোমার ডিপোজিটও হতে পারে, কোনো ম্যাটার করে না। ফার্স্ট পেমেন্ট ইজ মেড at the first payment is made at the end of period, at the end of period। আর এটা first payment is made at the beginning of the period, beginning of the period। তাহলে বুঝতে পারলে ফার্স্ট পেমেন্ট যদি এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড হয় তখন অর্ডিনারি, আর ফার্স্ট পেমেন্ট যদি এট দ্য বিগিনিং হয়, এন্ড হলে অর্ডিনারি আর বিগিনিং হলে অ্যানুইটি ডিউ। ঠিক আছে, স্যার কোশ্চেন যদি বলে না দেয় পেমেন্টটা কবে করেছি, বিগিনিং এ করেছি না এন্ডে করেছি, কি করবো, সব সময় তোমরা এন্ডে ধরবে, মানে অর্ডিনারি অ্যানুইটি অ্যাপ্লাই করবে। এটার ফর্মুলাটা কি আমরা শিখেছিলাম, নতুন করে বোঝাতে হবে না, একদমই বোঝাতে হবে না। দেখো ফিউচার ভ্যালু ইকুয়াল টু a থার্ড ব্র্যাকেট দিয়ে 1 প্লাস i টু দি পাওয়ার a মাইনাস 1 ডিভাইড বাই i, এটা শিখেছিলাম। আর এটার ফর্মুলা শিখেছিলাম, একই ফর্মুলা লিখে রেখে বসাও, a থার্ড ব্র্যাকেট দাও 1 প্লাস i টু দি পাওয়ার a মাইনাস 1 ডিভাইড বাই i, তারপরে 1 প্লাস i। এটা কেন 1 প্লাস i হলো আমি বোঝাচ্ছি জাস্ট একটু, আচ্ছা বলেই দিই। এখানে এখানকার কনসেপ্টটা কি, 1 2 3 4 5। এখানে যদি বলি আমরা এখানে কি বলছি, সমস্ত ডিপোজিট করব এট দা এন্ড অফ দা ইয়ার, প্রথম বছরের শেষে যদি ডিপোজিট করি তাহলে কবার ইন্টারেস্ট হবে, স্যার 4 বার, 1 2 3 4। ঠিক আছে, আর এখানে কি হয়, বিগিনিং অফ দা ইয়ার, প্রথম বছরের শুরুতে ইনভেস্ট করেছো, 1 2 3 4 5, প্রথম বছরের শুরুতে ইনভেস্ট করলে প্রথম বছর ইন্টারেস্ট পাবে, দ্বিতীয় বছর পাবে, তৃতীয় বছর পাবে, চতুর্থ বছর, পঞ্চম, অর্থাৎ এই সিস্টেমে তুমি 5 বার ইন্টারেস্ট পাচ্ছ, এই সিস্টেমে তুমি 4 বার ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে ইন্টারেস্ট এখানে বেশি হচ্ছে না এখানে বেশি হচ্ছে, স্যার অ্যানুইটি ডিউতে ইন্টারেস্ট বেশি, তাই জন্য এক্সট্রা 1 প্লাস i বসেছে, এখানে 1 প্লাস i বসেছে। আশা করি বোঝাতে পারলাম দাদা। নেক্সট দেখো, নেক্সট এই ফর্মুলা না লিখে তোমরা টেবিল ফ্যাক্টরের ফর্মুলা লিখলে কি লিখবে, এখানে ফিউচার ভ্যালু ইকুয়াল টু a ইনটু CVAA। ঠিক আছে, এখানে কি হবে, এখানেও তাই হবে,
ফিউচার ভ্যালু ইকুয়াল টু a ইনটু CVAF ইনটু 1 প্লাস i। দেখো তুমি সারা বইগুলো দেখো না কেন, এই দিয়েছে আর কিছু দেয়নি। সারা বইগুলো দেখো এই দিয়েছে আর কিছু দেয়নি, তার মানে তোমার কম্পাউন্ডিং টেকনিক পুরো শেষ হয়ে গেল। তাই দেখো না তোমার এক্সামে অনেক সময় দেয় শর্ট নোট লেখো কম্পাউন্ডিং টেকনিক 4 নাম্বার বা 6 নাম্বারে দেয়, তাহলে কম্পাউন্ডিং টেকনিক সংক্রান্ত যা যা বললাম তুমি এটা লিখে দিলেই হয়ে যাবে, এমনি নাম্বার দিলে ফুল মার্কস। টপিক গুলো জানতে হবে, বুঝতে হবে, তুমি থিওরি এমনি লিখে দিতে পারবে, তাই না? এবার আমরা আস্তে আস্তে কি করব, কম্পাউন্ডিং টেকনিক যা যা শিখলাম এর উপর বেস করে অঙ্ক করব, ঠিক আছে? এর উপর বেস করে বেশ 7-8টা অঙ্ক আছে, 7-8টা অঙ্ক করব, পুরো পেপারটা ক্লিয়ার হয়ে যাবে কম্পাউন্ডিং টেকনিক। আর একটা কথা, অনেক সময় না সিঙ্কিং ফান্ডের অঙ্ক দিতে পারে, তো তোমাদের বলে দিই সিঙ্কিং ফান্ড এটা জানো, এটা আমি বলবো না সিঙ্কিং ফান্ড জিনিসটা কি। সিঙ্কিং ফান্ড কোথায় কোথায় ইউজ করে বলছি, কোম্পানি যদি তার মেশিনটা রিপ্লেস করতে সিঙ্কিং ফান্ড ইউজ করবে, বা কোনো কোম্পানি যদি মার্কেট থেকে লোন নেয়, লোনের টাকা শোধ করতে সিঙ্কিং ফান্ড ইউজ করবে, ঠিক আছে? সিঙ্কিং ফান্ডের ক্ষেত্রে তোমাকে ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতে হয়, সিঙ্কিং ফান্ডের ক্ষেত্রে ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতে হয়। আর সিঙ্কিং ফান্ড অ্যানুইটিকে ইন্ডিকেট করে, মানে প্রতি বছর সেম অ্যামাউন্ট সরাতে হয়, প্রতি বছর সেম অ্যামাউন্ট সরাতে হয়, প্রতি বছর যদি সেম অ্যামাউন্ট সরাও তাহলে তো তোমার অ্যানুইটি হচ্ছে। আর সিঙ্কিং ফান্ডের ক্ষেত্রে সিঙ্কিং ফান্ডের অঙ্ক দিলে তোমাকে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বের করতে হবে। তার মানে স্যার ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি করবো, কিন্তু কোন অ্যানুইটি করবো? অর্ডিনারি অ্যানুইটি করবো নাকি অ্যানুইটি ডিউ করবো? অর্ডিনারি অ্যানুইটি করবো। আমি বারবার বলছি, আমি কেন বলছি বারবার বলছি, আমার বিকম থার্ড সেমিস্টারে দেখবে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট এবং অ্যানুইটির উপর 10টা ক্লাস করা আছে, সমস্ত কিছু ডিটেইলস বলে দিয়েছি। সিঙ্কিং ফান্ড, মানে সিঙ্কিং ফান্ডের মানে 4-5টা অঙ্ক করা আছে, সমস্ত ডিটেইলস বুঝে নেওয়া আছে। যদি ওইগুলো দেখা থাকে, বারবার বলছি ওইখানে ওই জিনিসগুলো চেক করতে থাকে, এই অঙ্কগুলো কোনো ব্যাপার না, ওইগুলো পড়া একটু অসুবিধা হবে, ঠিক আছে? তো আশা করি এতটুকু বুঝে নাও, তারপর আমরা অঙ্কে আসবো।